নমস্কার। স্কাই 18 বাংলার আজকের ধারাবাহিক সেই অনুষ্ঠানে আমরা আবার ফিরে এলাম। আজকের আলোচনা অনুষ্ঠানে আমরা মাসখানেক থেকে এই অনুষ্ঠান শুরু করেছি। আপনারা দর্শক শ্রোতাদের কাছ থেকে অপর্যাপ্ত সাড়া পেয়েছি। ইতিমধ্যে আমরা কৃতজ্ঞ, আমরা কৃতার্থ, আমরা আপনাদের কাছে ঋণী। আজ আমরা আবারও একটা আলোচনা চক্রে এসেছি। আজকের যে আলোচনার বিষয়, সেই বিষয় বরাক উপত্যকা তৎকালীন কাছাড়, আজকের বরাক উপত্যকার গণমানুষের দাবি, আমাদের প্রাপ্তি অপ্রাপ্তি, কি পেলাম কি পেলাম না, আরো সবচেয়ে বড় কথা আজকের যে শ্রীভূমি, মমতাবিহীন কাল শ্রুতে বঙ্গে বাংলার রাষ্ট্রসীমা হতে নির্বাসিত তুমি সুন্দরী শ্রীভূমি, রবীন্দ্রনাথের কালজয়ী উক্তি। আমরা সেই শ্রীভূমি হয়েছে, আগে করিমগঞ্জ ছিল, সিলেটের শ্রীহট্টের ডিস্ট্রিক্টের 3.5 থানা করিমগঞ্জ মহকুমার আমাদের করিমগঞ্জের গণভোটের ব্যাপার, ওটা আজকে আলোচ্য বিষয় নয়, আগামী দিন আমরা করব। আমরা গর্বিত, আমরা এই অঞ্চলের বাসিন্দা, এই অঞ্চলে আমরা জন্মগ্রহণ করেছি এবং বরাক উপত্যকা পথ দেখিয়েছে কোনো এক সময় সমগ্র উত্তর পূর্বাঞ্চলকে। সেই বরাক আজ আমরা কোথায়, কোনখানে? নীরদ সিং চৌধুরী অনেক আগেই বলেছিলেন যে আত্মঘাতী বাঙালি। আমরা সেই বাঙালির উত্তর পুরুষ। আমরা এখনো আত্মঘাতী কিনা নিজেকে নিজে আত্মসমালোচনা করা প্রয়োজন বলে আমি মনে করি। আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন এতদঞ্চলের বরিষ্ঠ আইনজীবী, সমাজকর্মী, কংগ্রেসের বরিষ্ঠতম নেতা। শুধু কংগ্রেস নয়, তার রাজনৈতিক 78-এ জনতা পার্টির সময়ে তৎকালীন মন্ত্রী, রেলমন্ত্রী মধু লিমায়ের খুব ঘনিষ্ঠ মানুষ। তিনি জনতা দল করতেন, তার সাথে এক মঞ্চে অনেক আন্দোলনে আমরাও ছিলাম। উচ্ছেদ বিরোধী আন্দোলনে পাথারকান্দি অঞ্চলের, রাঙামাটি অঞ্চলের, নুরখা, কড়িখাই, ঘিলাইটিগড়ের, তিনি তখন বিরোধী দলের সরকার ছিল কংগ্রেসের, তিনি আমাদের সঙ্গ দিয়েছেন। যৌথ মঞ্চ ছিল। শ্রী অ্যাডভোকেট জ্যোতির্ময় দাস মহাশয় আছেন। আমাদের সঙ্গে আছেন আজকে, আমি শুরুতে বলতে পারি মর্নিং শোজ দ্য ডে। আজকে যারা আছেন আমরা একটা ভালো আলোচনা শুনতে পারবো। আমি নিজে স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, আজকে যারা আছেন সবাই স্ট্রেট ফরওয়ার্ড। আমাদের মাঝে আছেন বহু আন্দোলনের, ছাত্র আন্দোলন থেকে শুরু, একজন বিদগ্ধ পাঠক, পঞ্চায়েতে প্রতিনিধিত্ব করেছেন, বিজেপির বরিষ্ঠ নেতা শ্রীযুক্ত অমরেশ রায় মহাশয়। আমাদের সঙ্গে আছেন বিভিন্ন গণ আন্দোলনের একনিষ্ঠ নেতা, শিক্ষক আন্দোলনের সঙ্গে জড়িত, শিক্ষাব্রতী এবং কমিউনিস্ট আন্দোলনের অন্যতম, এ প্রজন্মের অন্যতম ব্যক্তিত্ব, সিপিআইএম এর নেতা কালীপদ নাথ। এবং আমাদের সঙ্গে আছেন কংগ্রেসের, জেলা কংগ্রেসের অন্যতম উদীয়মান নেতা অ্যাডভোকেট আবুল হাসনাত চৌধুরী। আমি প্রথমেই, যেহেতু ট্রিপল ইঞ্জিন সরকার চলছে, দিল্লিতে বিজেপি জোট সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, নরেন্দ্র মোদী মহাশয়ের নেতৃত্বে
আসামে হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে, এবং এখানেও পঞ্চায়েত স্তরে লোকাল সেলফ গভর্নমেন্ট যাকে বলা হয়, সে পঞ্চায়েত স্তরে, যদিও এখনো লোকাল সেলফের ব্যাপার স্যাপার নেই, সঙ্গে একটা এক্সিকিউটিভ অফিসার যুক্ত করে দিয়েছে মিউনিসিপালিটি। এই যে ব্যাপারগুলো সব বিজেপি নেতৃত্বাধীন জোটের চলছে। তাই আমি প্রথমে আজকে অমরেশ বাবুর কাছে চলে যাব। একটা বাজেট উত্থাপন হয়েছে এবং বাজেট বক্তৃতায় মতবিরোধ থাকতে পারে। আমিও মাননীয় হিমন্ত বিশ্ব শর্মার প্রতিটা ব্যাপারে কিন্তু একমত নই, কিন্তু তার জবাবি ভাষণে আমি দুটা জিনিস আমাকে খুব নজর কাড়েছে আমার। তিনি বলেছেন একটা রাজ্যের যদি উন্নত হতে হয়, উন্নতি যদি ঘটাতে হয়, মানুষের হাতে, শ্রমজীবী মানুষের হাতে নগদ দিতে হবে। ওটা ইকোনমিক্সের একটা ভাষা। আমি পৃথিবী বিখ্যাত অর্থনীতিবিদ ডক্টর অশোক মিত্র জ্যোতি বসুর আমলে অর্থমন্ত্রী ছিলেন। এর আগে তিনি শ্রীমতী ইন্দিরা গান্ধীর অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। করিমগঞ্জে নীলমণি রোডের রমণীমোহন ইনস্টিটিউটে তিনি ক্লাস নিয়েছিলেন, আমি ছিলাম। আমি এম বাসাপুন্নেয়া, পি সুন্দরাইয়া, হরকিষেণ সিং সুরজিৎ, তাদের ক্লাস আমি করেছি। আমি ছিলাম তখন আমাদের করিমগঞ্জের ডক্টর সুশান্ত কৃষ্ণ দাস ছিলেন মহাশয়। তিনি বলেছিলেন যে ইকোনমিক্সের কিছু টার্মস আছে যেগুলো ইংরেজি ছাড়া হয় না। অশোক মিত্র তিনি বক্তৃতা দিয়েছিলেন, উদ্বোধনী বক্তৃতা। অশোক মিত্র মহাশয় বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন যে বাংলা ভাষা এতটা ঋদ্ধ, কোনো প্রতিশব্দের অভাব নেই। আমি আমার পুরো বক্তৃতাটা বাংলা ভাষায় দেওয়ার চেষ্টা করব। তিনি একটি শব্দও কিন্তু ইংরেজি ব্যবহার করেননি। সেই আলোচনা সভায় তিনি বলেছিলেন যে দারিদ্র দূরীকরণ করতে গেলে তার প্রথম যে স্তর, দরিদ্র মানুষের হাতে নগদ আসতে হবে, নগদটা আসতে হবে। এবারে বাজেট বক্তৃতায় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যেটা যা বলেছেন, আমি শুনলাম যে আমি অরুণোদয় দিচ্ছি, বা এই যে মহিলাদেরকে যেগুলি দিচ্ছি বা ছাত্রছাত্রীদের দিচ্ছি, এর অর্থটা আমি নগদটা দিয়ে দিচ্ছি, নগদের প্রয়োজন আছে। তাই সমালোচনা থাকতে পারে পক্ষে বিপক্ষে অনেক ব্যাপার, কিন্তু আমি যা দেখলাম যে বরাক উপত্যকার জন্য, বড়োল্যান্ডের জন্য আলাদা একটা বরাদ্দ আছে। আমার বরাক উপত্যকার জন্য আমি আলাদা বরাক উপত্যকা উন্নয়ন দপ্তর আছে, এবং আমরা গর্বিত যে আমাদের করিমগঞ্জের শ্রীযুক্ত কৃষ্ণেন্দু পাল মহাশয় সেই দপ্তরের মন্ত্রী, এবং তিনি দৌড়ঝাঁপ করছেন। গতকালও দেখলাম শিলচরে মিটিং টিটিং করেছেন, আজকেও করিমগঞ্জে মিটিং আছে। যে আলাদা কোনো বরাদ্দ ডোনার মন্ত্রক করেছিলেন প্রয়াত অটল বিহারী বাজপেয়ী মহাশয়, আলাদা বরাদ্দ, আলাদা বাজেট বরাদ্দ, যে এখানে বরাক উপত্যকার জন্য আলাদা কোনো বরাদ্দ আছে কিনা। আমি মনে করছি যে ওটা বরাকের মানুষ তার প্রকৃত প্রাপ্তি তার পায়নি। সে সম্পর্কে বাজেটকে একটু টাচ করে বরাকের অর্থনৈতিক বিষয় নিয়ে প্রথম আলোচনা শুরু করবেন শ্রদ্ধেয় অমরেশ রায় মহাশয়। নমস্কার। স্কাই 18 বাংলার পক্ষ এবং মিডিয়াকে নমস্কার। আমার সাথে যারা আজকে প্যানেলিস্ট আছেন, একটু জোরে কইবা, হাসনাত সাহেব, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আজকে যে টপিকস করে যেটা মিহিরদা আমাদেরকে থ্রো করেছেন, এটা খুব প্রাসঙ্গিক, এবং এটার উপরে বিভিন্ন ধরনের টকশো হওয়া দরকার। সেটাই উনি অনুভব করে আজকের এই স্কাই 18 বাংলাতে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। তো সত্যি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বরাক উপত্যকা, আমি বরাক উপত্যকার মধ্যে যদি তাহলে দেখা যাবে বরাক উপত্যকার আজকে যে জনবিন্যাস, সেটা প্রায় নর্থ ইস্টের 3টা স্টেটের যে টোটাল পপুলেশন আছে তার থেকেও হয়তো 1-2 লক্ষ মানুষ বেশি আছেন বরাক উপত্যকায় 3টা জেলা। যেমন ধরুন ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড ধরতে পারেন, অথবা অরুণাচল প্রদেশ ধরতে পারেন। এই 3টা স্টেটে যতজন মানুষ আছেন তার থেকেও আমাদের 1-2 লক্ষ মানুষ বেশি হবেন বরাক উপত্যকা।
তো কাজেই বরাক উপত্যকা আমাদের রাজ্যে আলাদা করে দেখার কারণটা কি, কারণ কেন, এটা একটা বড় কোয়েশ্চেন। বড় কোশ্চেন। হ্যাঁ, যে আজকে বরাক উপত্যকার ডেভেলপমেন্টের জন্য বরাক ডেভেলপমেন্ট একটা ডিপার্টমেন্ট করতে হয়েছে, সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। কারণ কি, এটা তো আগেও তো অনেক চিফ মিনিস্টার ছিলেন, কিন্তু মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা, মাননীয় মুখ্যমন্ত্রী, এটা খুব ভালোভাবে উনি অনুধাবন করতে পেরেছেন যে আসামের যদি সার্বিক উন্নতির দরকার হয়, সার্বিক উন্নতি করতে হয়, এবং আসামকে যদি আগামী 5 বছরের মধ্যে ভারতবর্ষের 5টা রাজ্যের মধ্যেখানে যদি নিয়ে যেতে হয়, তাহলে বরাক উপত্যকার ডেভেলপমেন্ট অবশ্যম্ভাবী, খুব প্রয়োজন। সেটাকে, যেটা আপনি বলেছেন যে ডোনার মন্ত্রণালয় কেন করা হয়েছে, তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী ভারতরত্ন আমাদের অটল বিহারী বাজপেয়ী কেন ডোনার মিনিস্ট্রি করেছিল, সেটা আমরা এই 2014 থেকে 2026 অব্দি আমরা উপলব্ধি করতে পারছি যে ডোনার মিনিস্ট্রি করা কতটুকু সুদূর প্রসারী চিন্তা ছিল একজন রাষ্ট্রনায়কের। উনি যদি না করতেন, তাহলে আজকের দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসামকে ভারতবর্ষের 5টা রাজ্যের মধ্যে স্থান করার কথা ভাবতেও পারতেন না। আমরা ভাবলেও হতো না, কেননা আমরা একদম যে তিমিরে ছিলাম সেই তিমিরে থাকতাম। তো সেটার পথ প্রদর্শক হলেন এখানেই রাষ্ট্রনায়কের। কিন্তু আমার প্রশ্নটা ছিল যে ডোনার মন্ত্রকের আলাদা বাজেট বরাদ্দ আছে। স্যার আমি এখানেই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই কথাগুলো আমার বলার এই কারণেই প্রয়োজন, কেন এখানের যারা স্কাই 18 বাংলার যারা দর্শক, তারা হয়তো অনেকেই জানেন না, হয়তো বা অনেকেই জানেন যে আজকে রাষ্ট্রনায়ক কখন বলা হয়, যে তার দূরদর্শিতা, তার মানে আজকের দিনে এখানে বসে 5 বছর পরে কি ঘটতে যাচ্ছে সেটা যারা উপলব্ধি করতে পারেন, তারাই রাষ্ট্রনেতা। তো এক রাষ্ট্রনেতা দেখিয়ে গেছেন যে নর্থ ইস্টের 7টা স্টেটকে, 7 সিস্টারকে বাদ দিয়ে ভারতবর্ষের উন্নতি সম্ভব না। আজকে যেটা আমরা বিশ্বগুরুতে আসীন হওয়ার কথা আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন, তো ঠিক তদ্রুপ নর্থ ইস্টে 7টা স্টেটকে লাইমলাইটসে নিয়ে আসতে হবে, মেইন স্ট্রিমের সাথে নিয়ে আসতে হবে। ঠিক একই লাইনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তা করেছেন যে বরাক উপত্যকাকে যদি আমরা উন্নতির শিখরে নিয়ে যেতে না পারি, তাহলে আসাম আগামী 5 বছরের মধ্যে ভারতবর্ষের 5টা রাজ্যের মধ্যে স্থান করা অসম্ভব। তো এখন আমি মেইন প্রসঙ্গে আসছি। ধরুন আজকে বরাক উপত্যকা ডেভেলপমেন্ট যে ডিপার্টমেন্ট করা হয়েছে, এখানে গেলবার যখন করেছিলেন কৌশিক রায় মন্ত্রী ছিলেন প্রথম, তারা 15 মাসের মন্ত্রী ছিলেন, মাত্র 100 কোটি টাকা বরাদ্দ, মাত্র শুরু হয়েছে। কিন্তু তখন জাস্ট একটা শিশু শুধু ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে। তো সেখান থেকে একটা ডিপার্টমেন্টকে 15 মাসে একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়া, ইটস এ ভেরি টাফ থিং, এটা খুব কঠিন ব্যাপার ছিল। এইবার কৃষ্ণেন্দু পালকে এটার বিভাগীয় মন্ত্রী করা হয়েছে। উনিও শপথ নিয়েই যে খুব কিছু করে নেবেন সেটাও সম্ভব নয়, কেননা এটার পরিকাঠামো তৈরি করতে হবে, মিনিস্ট্রির কি কি করতে হবে প্রত্যেকটা। আমরা পরশুদিন কৃষ্ণেন্দু বাবুর বাড়িতে বসে আমরা এই বরাক ডেভেলপমেন্টের কথা আমরা বলছিলাম, যে 27টা ডিপার্টমেন্টের সাথে কিভাবে লিঙ্ক করে বরাক ডেভেলপমেন্ট তো হুট করে হবে না, আর কিছু টাকা বরাদ্দ করলে হবে না, প্রত্যেকটা ডিপার্টমেন্টের এখানে এই মানে আপনি বলছেন সব ডিপার্টমেন্টের সঙ্গে বরাক লিংক করতে হবে। আজকে যখনই রাস্তাঘাটের কথা আসবে, তাহলে আইদার পিডব্লিউডি নতুবা এনএইচআইডিসিএল কে আনতে হবে। যখনই জলের কোনো ব্যবস্থা করতে হবে, পানীয় জলের ব্যবস্থা করতে হবে, তাহলে এখানে জল জীবন মিশন বা পিএইচই ডিপার্টমেন্টকে আনতে হবে। আজকে ফ্লাড অধ্যুষিত এলাকা, আমাদের ফ্লাড কে যদি কন্ট্রোল করতে হয়, তাহলে ইরিগেশন ডিপার্টমেন্ট এবং ওয়াটার রিসোর্স মিনিস্ট্রিকে আনতে হবে। আজকে হেলথ সেক্টরে যদি কাজ করতে হয়, তাহলে মিনিস্ট্রি অফ হেলথকে আনতে হবে, ফাইন্যান্স মিনিস্ট্রিকে আনতে হবে, বরাদ্দ করতে হবে। তো এই সব মিলিয়ে একটা কম্প্যাক্ট ডোনার যেভাবে আজকে সাকসেস হয়েছে 7টা স্টেটে, যেরকম ভাবে এখন 8টা স্টেট ডোনারের আন্ডারে সিকিমকে যুক্ত হয়েছে, তো ঠিক তদ্রুপ বরাক ডেভেলপমেন্ট যদি আমাদের সার্বিকভাবে করতে হয়, তাহলে প্রত্যেকটা লিঙ্ক ডিপার্টমেন্টকে এটার সাথে লিঙ্ক করে নিতে হবে। তো লিঙ্ক করতে গেলে একজন দূরদর্শী সম্পন্ন একজন মন্ত্রীর দরকার, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন যে এটা একমাত্র কৃষ্ণেন্দু পালের দ্বারাই সম্ভব। এর জন্যই কৃষ্ণেন্দু পাল মহাশয়কে
এটার বিভাগীয় মন্ত্রী করেছেন, যদিও ওনার কাছে আরো দুইটা মন্ত্রিত্ব আছে, একটা হলো পিএইচই ডিপার্টমেন্ট আর একটা হলো হিলস এরিয়া ডেভেলপমেন্ট। তো হিলস এরিয়া ডেভেলপমেন্টও ওনাকে এর জন্যই দেওয়া হয়েছে যে এই তিনটা আমার ডিস্ট্রিক্টের ঠিক সংলগ্ন যে ডিস্ট্রিক্ট যেটা সেটা হলো ডিমা হাসাও, আর ডিমা হাসাওয়ার পরেই হলো কার্বি আংলং। আর আপনি যখন যেটা বলছেন যে এই বড়োল্যান্ড আলাদা কাউন্সিল আছে, বড়োল্যান্ডের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডিরেক্ট একটা ফান্ড আসে, প্লাস স্টেট গভর্নমেন্টও এটাকে আপলিফমেন্ট করে। তো আমরা যদি সেই স্ট্যাটাসে যদি আমাদেরকে নিয়ে যেতে হয়, দ্যাট ইজ ইকোনমিক ডেভেলপমেন্ট কাউন্সিল। এই প্রশ্নটা অনেক আগে, আজ থেকে 15 বছর আগে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে অর্থনৈতিক সুশাসন। আমি মিহিরদাকে বলছি, এখানে যখন আরেকটা লাইন তৈরি হয়েছিল, পৃথক বরাক যারা ডিমান্ড করেছিলেন তাদেরকে আমরা ভেহেমেন্টলি অপোজ করি, যে এই ধরনের যারা আমাদেরকে দেশদ্রোহী, যারা পৃথক বরাকের ডিমান্ড করে তাদেরকে আমি দেশদ্রোহী সর্বাঙ্গে বলি। তারা আমার আত্মীয় হতে পারে, অনাত্মীয় হতে পারে, কি যা কিছু হতে পারে, এটা একটা দূর অভিসন্ধি। যদি সেটা না আছে, যদি আমরা সবাই সামগ্রিকভাবে যদি আমরা তখন বলতাম যে বরাক ইকোনমিক ডেভেলপমেন্ট কাউন্সিল দেওয়া হোক, হয়তো আমরা এতদিনে পেয়ে যেতাম। তো এর জন্য আমরা পিছিয়ে পড়েছি। তো এইবার সব থেকে মজার ব্যাপার, লাস্ট 5 বছর, তার আগে শুরু হয়েছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের হাত ধরে, তারপরে এটার একটা রূপ আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, সর্বকালের ডাইনামিক চিফ মিনিস্টার। আজকে তো বলবো ভারতবর্ষে যে 33 জন চিফ মিনিস্টার আছেন, তাকে যদি ক্যাটাগরাইজ করা হয় তাহলে 1 নম্বরে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, তারপরে কে কত নম্বরে আসবেন আমি জানি না। আজকে এটা প্রমাণ হয়ে গেছে যে আজকে ভারতবর্ষের স্বাধীনতার পর অনেক বিধানসভা হয়েছে, 102টা অ্যাবসলিউট মেজরিটি নিয়ে গভর্নমেন্ট, এটা একমাত্র হিমন্ত বিশ্ব শর্মার দ্বারাই সম্ভব, আর এটা হয়েছে। তো আজকে বরাক ডেভেলপমেন্টের কথাতে আমি আবার ফিরে আসছি। আজকে বরাক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট করার আগেই এখানে একটা মিনি সেক্রেটারিয়েটের ডিক্লারেশন হয়েছিল, কাজ শুরু হয়েছে সর্বানন্দ সোনোয়ালজির লাস্ট মান্থে, ইয়েস, এটা শুরু হয়েছে। আজকে কাছাড় জেলা আপনারা জানেন আসামের মধ্যে 2 নম্বর পপুলাস ডিস্ট্রিক্ট, পপুলাস। শিলচর টাউনটা হলো পপুলাস, ওটা পুরনিগম হয়ে গেছে, হ্যাঁ, সেকেন্ড লার্জেস্ট সিটি। তো এখানে যে আজকে যে যানজটের যে ব্যবস্থা, সেটার জন্য আজকে ফ্লাইওভার করা হবে পুরো না। বরাক বলতে কি আপনি শুধুমাত্র কাছাড় শিলচরটাকে ভাবেন? আমাদের শ্রীভূমি এবং হাইলাকান্দি কি বরাক উপত্যকা নয়? আমি একটা করে আসছি। ওইখানে আজকে যে টাকা দেওয়া হয়েছে, একটা করে সমস্যা। কারণ যে ধরুন আমাদের করিমগঞ্জ শহর, শ্রীভূমি শহর, যতক্ষণ না 1 লক্ষ মানুষ হবে তাহলে এটা স্যাটেলাইট শহর আসে। এখন আমরা 70,000 থেকে 72,000 মানুষ আছে। যখন এটা 1 লক্ষ টাচ করবে তখন এটা স্যাটেলাইট শহরে আসবে। তখন এটার আরো বেশি বরাদ্দ, আমরা যেমন 500 কোটি টাকা বরাদ্দ পাবো, 200 কোটি টাকা বরাদ্দ, সেটা আমরা পাইনি, যেহেতু আমরা এখনো বি ক্যাটাগরি বা সি ক্যাটাগরির শহরে আছি। সি ক্যাটাগরিতে ছিলাম, এবার কত জানি না। পপুলেশনের জন্য আমরা আগে সি ক্যাটাগরি। ঠিক হাইলাকান্দি শহর আরো কম মানুষ, 20-25 হাজার মানুষ। তো এটাকে সম্ভব নয়। তো ক্যাটাগরি দিলে আসছে, এর জন্যই বরাক ডেভেলপমেন্টের সার্থকতা, এখানে প্রাসঙ্গিকতা আছে। আজকে মিনি সেক্রেটারি, আজকে কৃষি বিশ্ববিদ্যালয়, আজকে এইমস এর স্যাটেলাইট সেন্টার, তারপরে হলো এই যে করিডোর যেটা, তারপরে গ্রিন এয়ারপোর্ট, তারপরে হলো আরেকটা মেডিকেল কলেজ, মানে 3টা ডিস্ট্রিক্টে 3টা মেডিকেল কলেজ। আমাদের শ্রীভূমি জেলার কাজ চলছে মেডিকেল কলেজের, শিলচরে কাছাড়ে মেডিকেল কলেজ অলরেডি আছে, নিট আছে, আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, পলিটেকনিক্যাল হচ্ছে, আইটিআই হচ্ছে, তারপরে কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে, আরেকটা প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে মডেল কলেজ হচ্ছে। এই যে সব যে পরিসর, সেটা তো আগে কোনোদিন আমরা ভাবতে পারিনি। আজকে যে 6 লেনের কাজ চলছে, আগে আমাদের শিলচরে যেতে যেখানে 4 ঘন্টা লাগতো, এখন যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 26,000 কোটি টাকা দিয়ে যেটা শিলং হয়ে যেটা আমাদের 5 গ্রাম পর্যন্ত যে রাস্তা আসবে, যেখানে আমাদের শিলচর যেতে 4 ঘন্টা লাগতো, আর আমাদের সরকার আসার আগে আমাদের গুয়াহাটি যেতে 36 থেকে 40 ঘন্টা লাগতো, সেখানে আমরা এই করিডোরের কাজ শুরু হয়ে গেছে। এটা যদি হয়ে যায় তাহলে আমরা করিমগঞ্জ থেকে সকালে 4টার সময় রওনা দিয়ে
10টার সময় গুয়াহাটি পৌঁছে 10টার থেকে বিকাল 4টা পর্যন্ত কাজ করে আবার 4টার সময় উঠে রাত্রে 10টার সময় আমরা ঘরে পৌঁছে যাব। এই যে আমূল পরিবর্তন, এই পরিবর্তন আগে আমরা কোনোদিন দেখিনি। তো আপনি বলছেন যে বাজেটে যে প্রতিটি সেপারেটলি যে বিভিন্ন বিভাগে যেভাবে বরাদ্দ আছে সেই বরাদ্দের থেকেই বরাক ডেভেলপমেন্ট বা বরাকের উন্নয়নটা হয়ে গেল 5 বছরে বরাক উপত্যকার আগে 15টা কনস্টিটুয়েন্সি ছিল, এখন 13টা, এটা হয়তো আগামী দিনে এটা 17টা বা 18টা হবে কনস্টিটুয়েন্সি। তো টোটাল 13টা কনস্টিটুয়েন্সির কথা আমি বলছি। টোটাল বরাক উপত্যকায় ডেভেলপমেন্টের জন্য ডিফারেন্ট ডিপার্টমেন্টকে নিয়ে টোটাল 24,000 কোটি টাকা খরচা হয়েছে লাস্ট 5 ইয়ার্স। এটা আমার কথা না, এটা ডাটার কথা। আপনি কেক থেকে নিতে পারবেন, এজি অফিস থেকে নিতে পারবেন, বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের মাননীয় ফাইন্যান্স মিনিস্টারের যে ডাটা যেটা ইয়ে করেছেন, ওটা টোটাল এত টাকা ছিল। শুধু শুনলে আশ্চর্য হবেন, রামকৃষ্ণনগর মানে আগের যেটা রাতাবাড়ি কনস্টিটুয়েন্সি, সেইখানে লাস্ট 5 বছরে 3,500 কোটি টাকার কাজ হয়েছে, বরাদ্দ হয়েছে 3,500 কোটি। সনবিলকে নিয়ে আমরা নতুন করে ভাবছি আমাদের সরকার, এখানে প্রায় 1,000-1,200 কোটি টাকার একটা প্যাকেজ এসে কিভাবে সনবিলকে এই সাউথ ইস্ট এশিয়ার মধ্যে একটা ভালো একটা জায়গাতে নিয়ে যাওয়া যায়, এটার ব্যবস্থা হচ্ছে। তো কি হচ্ছে না, আজকে 6 লেনের কাজ চলছে প্রত্যেকটা ইয়েতে, এই ডিস্ট্রিক্টকে কানেক্ট করে, মিজোরামের সাথে কানেকশন, ত্রিপুরার সাথে কানেকশন, মণিপুরের সাথে কানেকশন, মেঘালয়ের সাথে কানেকশন, এবং মেঘালয়ের উপরে যে আমাদের যাতায়াতের জন্য যে নির্ভরতা ছিল সেখান থেকে আমরা স্বনির্ভর হওয়ার জন্য সেটার ব্যবস্থা চলছে। এবং লঙ্কার থেকে চন্দ্রনাথপুর রেলের বিকল্প রাস্তার জন্য অলরেডি 800 কোটি টাকা বরাদ্দ হয়ে গেছে। আপনি কি বলছেন যে চন্দ্রনাথপুর হয় লঙ্কা হয় যে লাইনটা হবে রেলের, ওটা কি সার্ভে শুরু হয়েছে নাকি? অলরেডি টাকা স্যাংশন হয়েছে সার্ভে করে ফাইনাল করার জন্য, 800 ক্রোড়স অলরেডি। কবে থেকে সার্ভেটা শুরু হবে? সার্ভে অলরেডি শুরু হয়ে গেছে। আপনি আমাদের তখনকার দিনের এমপি ছিলেন ডক্টর রাজদীপ রায়, আর আমাদের বর্তমান এমপি আছেন শ্রীভূমি জেলার কৃপানাথ মাল্লা মহাশয়কে আপনারা জিজ্ঞেস করলে জানবেন। আজকে দেখুন শ্রীভূমি শহরের যে সমস্যা, যেটা আমরা 24/7, ওটা পরবর্তীতে আসবো স্যার, একটু বলে আমি শেষ করছি, তারপরে আবার আসবো। তো আবার ঘুরে আজকে শ্রীভূমি শহরের ভিতরের যে রাস্তার যেটা অবস্থা, আপনি শুরু হওয়ার আগে আপনি আপনার মেয়ের কথা বলেছিলেন, যেটা আমরা সবাই ধিক্কার দিয়েছি। আমরা পার্টি নন পার্টি সবাই আপনার ঘটনাতে আমরা সবাই আপনার সাথে ছিলাম। এখানে আমরা পার্টিকেও দেখো আপনাকেও আমরা উঠতে নিয়ে গেছি, ঠিক না? তো আজকে যে বাইপাস যেটা হচ্ছে, কুয়ামারা হয়ে লঙ্গাই হয়ে ওইদিকে গিয়ে ধরকনা হয়ে যেটা বাইপাস সুতারকান্দিতে গিয়ে যেটা ইস্ট এক করিডোর যেটা, সেটার কাজ ফুল সুইং এ চলছে। তখন তো শহর একদম এলুপ হয়ে যাবে, তখন শহরে আর ভারী যানজট আর কোনোদিনই চলবে না। আর এই কথা আমরা আপনার ঘটনার পরেই আমি এবং আমাদের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়, মন্ত্রী আমাকে ফোন করেছিলেন, এবং আমাদের দলের যিনি সভাপতি সঞ্জীব বণিক, আমরা 3 জন, উনি মন্ত্রিত্ব শপথ দেওয়ার আগে উনি নিজেও জানতেন না মন্ত্রী হবেন কিনা। আমরা গেছি, আমরা আমাদের মাননীয়, তিনি আমাকে ফোন করেছেন যে আমি দিল্লিতে যাচ্ছি দাদা, উনি 12.5 কিলোমিটারের জন্য 53 কোটি টাকা উনি দিয়েছেন। না আমি এই কারণে আমি মন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। প্রত্যেকটা যে ড্রেন, সব ড্রেনকে ডিমলিশ করে নতুন ভাবে যাতে মাস্টার ড্রেন করা হয়, সেটারও আমরা মানে প্রকল্প রাখা হচ্ছে। আরেকটা কথা বলি, আমি পরশুদিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গেছিলাম, কৃষ্ণেন্দু পাল্লাই আমাকে নিয়ে গেছিলেন। আমি খুব ভালোভাবে চিন্তা করছিলাম, আমি যখন জয়ন্ত মল্ল বড়ুয়ার বক্তব্যটা শুনছিলাম, বাজেট বক্তব্য, যে আমাদের করিমগঞ্জ জেলায় আগে তো এটা এসসি রিজার্ভ কনস্টিটুয়েন্সি ছিল, পার্লামেন্ট, আর একটা তো আমাদের ইয়ে আছে, বিধানসভা আছে, রামকৃষ্ণনগর বিধানসভা, শিডিউল কাস্ট। তো এখানে যে টোটাল জনবিন্যাসের মধ্যে যে শিডিউল কাস্ট পপুলেশনের যে সংখ্যা, যেটা তার জন্য এমন কিছু কাজ হয়নি স্বাধীনতার পর থেকে আজও, না হয়নি। সেটা আমি বরাক ডেভেলপমেন্টের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে আমি বলার পরে বলছেন যে আপনি তাড়াতাড়ি মুখ্যমন্ত্রীর কাছে যান। আমি মুখ্যমন্ত্রীর কাছে গেছি, একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসি, আমি নিজে সাইন করেছি, যে 3টা প্রস্তাব ছিল, প্রত্যেকটা এই 3টা জেলাতে, বরাক ভ্যালির 3টা জেলাতে 6টা হোস্টেলের আমাদের দরকার এসসি, একটা হলো ওমেন্স হোস্টেল, গার্লস হোস্টেল, আর একটা বয়েজ হোস্টেল। তো 6টার আমি বলেছি আমার প্রস্তাব,
আর ফার্স্ট প্রস্তাবটা রেখেছি, যেহেতু সুভাষনগরে আমাদের এসসি হোস্টেল আছে একটা আছে, এবং এটার অবস্থা প্রচন্ড করুণ খুব অবস্থা। বাজে, খুব আমরা বাজে। কিছু চাঁদা উঠিয়ে প্রায় 70-80 হাজার টাকা উঠিয়ে হ্যাঁ, আমরা এটার একটু কাজ করেছি। আগে অনেক ছাত্র থাকতো কিন্তু এখানে, আমরা দেখেছি। এইটার জন্য আমি বলছি যে মাল্টি স্টোরিজ একটা এসসি হোস্টেল এখানে ডেভেলপমেন্ট করা দরকার। আমি যখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে গেছি, সাথে সাথে উনি কমিশনার পিডব্লিউডি বিল্ডিং এর রেফার করে দিয়েছেন। এর মানে এটাও বরাক ডেভেলপমেন্ট থেকে আসবে। এটা হলো শুরু, এটাকে আমাদের এনকেশ করতে হবে। আর এনকেশ করার জন্য আমাদের দলীয় যারা কার্যকর্তা আছেন, আমাদের বিরোধী দলের যারা কার্যকর্তা আছেন, তাদের সবাইকে একসাথে আসতে হবে, তাহলেই একটা সবাই দলমতের ঊর্ধ্বে উঠে, স্বাভাবিক, এটা তো একদম সাংঘাতিক। আমি এতটুকুই আমি আমার পরবর্তীতে আমি আসবো। এখন আমি চলে যাচ্ছি বরিষ্ঠ আইনজীবী এবং বরিষ্ঠ কংগ্রেস নেতা জ্যোতির্ময় দাস মহাশয়ের কাছে, অ্যাডভোকেট। যে আজকে আমরা সরকার পক্ষের বিজেপি নেতা অমরেশ রায় মহাশয়ের বক্তব্য শুনলাম। আমরা দেখলাম যে আপনাদের প্রাপ্তি প্রচুর, সীমাহীন প্রাপ্তি। শুধুমাত্র রামকৃষ্ণনগর অঞ্চলে এই 3,500 কোটি টাকা, প্রায় 26,000 কোটি টাকার তিনি ক্যাগ গ্রুপের বিষয়গুলো তথ্যভিত্তিক আলোচনা করেছেন। উনি ভালো বক্তা বটে, যুক্তি দিয়ে। আমাদের দুর্ভাগ্য এমএলএ হতে পারেননি। আজকে আপনি কি মনে করেন যে বরাক উপত্যকার প্রাপ্তির প্রশ্নে আমাদের ভান্ডার উপচে পড়েছে? প্রথমে আমি সুধী দর্শক বৃন্দকে প্রণাম জানাচ্ছি এবং আজকের যে উদ্যোক্তা, আজকে আপনাদেরকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। একটু জুড়ে কইবা। ধন্যবাদ জ্ঞাপন করছি এবং উপস্থিত আমাদের বিজেপির নেতা অমরেশ রায়, অমরেশ রায়, মাননীয় শিক্ষকদের উপস্থিত আছে, সিপিএম এর নেতা কালীপদ নাথ, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, এবং আমার সিনিয়র ফ্রেন্ড বা স্টুডেন্ট। আর আমি প্রথমে আপনাদের কাছে একটা ক্ষমা চেয়ে নিচ্ছি, বাই হ্যাবিট অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড কাস্টমারি প্রফেশনে আমার কিন্তু সবসময় বাংলা কিন্তু আসে না। না না, ঠিক আছে, বলুন। বলুন। এক্সকিউজ মি, বলুন, সমস্যা হবে না। ক্ষমা চেয়ে নিচ্ছি। বলুন। তবুও চেষ্টা করবেন বাংলাটা বেশি হওয়ার জন্য, কারণ দর্শক শ্রোতা যারা, দর্শক শ্রোতা তো আপনার বক্তব্যটা তো ওদের কাছে যেতে হবে, তো পৌঁছতে হবে। তো দেখুন, আজকে আপনারা প্রেস একটা প্রশ্ন উত্থাপন করেছে। করেছি যে বরাকবলির উন্নয়ন সম্পর্কে এবং তার রিলেটেড বাজেট কি, ডেভেলপমেন্ট করতে গেলে সেটা বাজেটের প্রয়োজন আছে, বাজেট অ্যালোকেশনের প্রয়োজন আছে। এই প্রশ্ন উঠাচ্ছে, দ্যাট ফিলিংস ইজ অলসো ইন দি মাইন্ড অফ প্রেস। এটা প্রশ্ন কোথা থেকে আসে? যখন something prevails in adverse to the people interest, সেই প্রশ্ন আসে না। এটা প্রশ্ন মানুষ করে না, প্রশ্নাতীত বলি আমরা। প্রশ্নাতীত কোন সময়? যখন এভরিথিং ইজ ফুলফিল। কিন্তু আজকে কিন্তু প্রশ্নাতীত না, বরাকের না। তবুও প্রশ্নাতীত প্রশ্ন ছাড়া তো কোনো বস্তুই নাই। রবীন্দ্রনাথ বলে গেছেন, শেষ নাহি যে শেষ কথাকে বলবে। আমরা বরাকবাসী হয়ে আমরা তো আপনার ব্যক্তিগত ভাবেই আমরা অনুভব করছি, আমরা এই ফিলিংসটা কিন্তু জনসাধারণের মধ্যে আছে। আমার প্রিয় দর্শক যারা, তারাও অনুভব করতে পারছে। ফার্স্ট অফ অল, যে আপনার বর্তমান যেটা আপনার ইকোনমিক পলিসি, দ্য মোস্ট ডেভেলপড ইকোনমিক পলিসি, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট of a particular area, state. তার সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট আজকে যেটা পরিস্থিতি, এবং সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের সঙ্গে সোশিয়াল ডেভেলপমেন্টও কিন্তু কোরিলেটেড, স্বাভাবিক, একদম কোরিলেটেড। আপনি ডিসকার্ডিং দি সোশিয়াল
ডেভেলপমেন্ট আপনার ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ ভেরি লেস। হ্যাঁ। মাই সাবমিশন টু মাই দর্শক। আজকে বরাকের অবস্থা কি? আজকে বরাকের মানুষ কিন্তু আগে আপনার বিভিন্ন রাজনৈতিক দলের দল করতেন, মতাদর্শ ছিল বিভিন্ন বিভিন্ন মতাদর্শের বিভিন্ন মতাদর্শী ছিল, কিন্তু আপনার সোশ্যাল সিস্টেমটা ছিল ভেরি ডেভেলপড, ইউনাইটেড। কেউ অচ্যুত আর কেউ চ্যুত আর কেউ আপন আর পর ছিল না। উই আর সোশিয়ালি ও সামাজিকভাবে আমরা একই বৃত্তে ছিলাম, ইউনাইটেড, একই বৃত্তে ছিলাম। ইয়েস, সবচেয়ে আনন্দের ব্যাপার ছিল সেটা। বাট উই হ্যাভ লস্ট দিস ডেজ। মানে আমরা বিচ্যুত হচ্ছি, হ্যাঁ, আমরা সেই অবস্থান ধরে রাখতে পারলাম না। আমরা পারি না, টোটালি ফেল। আজকে আমরা হিন্দু বলি, কিন্তু হিন্দুত্বের আপনার মূল ডেফিনিশনটা কি? বা সনাতনী বলি মানব ধর্ম। মানব ধর্ম ছাড়া আপনার সনাতন ধর্ম হইতে পারে না। এখন সদ্বিপ্রা বহুধা বদন্তি ঈশ্বর এক, আমরা যে যেভাবে পারি। উপনিষদের বাণী, তাইলে উপনিষদ তাই বলে। হ্যাঁ, উপনিষদ তাই বলে, বেদ বেদান্ত তাই বলে। হ্যাঁ, আমাদের বেদ। আপনি সাংঘাতিক একটা বিষয় পয়েন্টে আঘাত করেছেন, সাংঘাতিক বিষয়। বলুন বলুন বলুন। ধন্যবাদ। হ্যাঁ, আজকে বেদ কি বলেছে? একই মনুষ্য জাতি, একই মনুষ্য জাতি, ভারতবর্ষের গৌরব, সিন্ধন্ত বিশ্ব অমৃতস্য পুত্রা, আমরা সকলেই ঈশ্বরের সন্তান, অমৃতের সন্তান আমরা। কিন্তু আজকে কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না। কাজে যদি সামাজিক উন্নয়ন, মানসিক উন্নয়ন, মানবতা যদি না থাকে, যদি অর্থনৈতিক উন্নয়ন ব্যর্থ। আমি পরবর্তীকালে আসছি অর্থনৈতিক উন্নয়ন কিভাবে হচ্ছে। আজকে দেখুন একটা স্প্লিট আসছে সমাজের মধ্যে। আজকে অনেকে হেসিটেট করে যে আমি বিজেপির সঙ্গে কথা বলবো কিনা। বিজেপির অনেক বন্ধুর, আমার অনেক প্রিয় লোক আছে, অনেক আছে, কথা বলতে যেমন একটা হেসিটেট। মানে আপনি তো বিজেপির করিমগঞ্জের প্রেসিডেন্ট ছিলেন ওয়ান্স আপন এ টাইম। দে অলসো লাভ মি, এখন অনেকে ভালোবাসে, কিন্তু যেন একটা ভীতি, একটা কনফিউশন। তার সঙ্গে যদি আমি বেশি মেলামেশা করি, তাহলে অন্যভাবে ব্যাটারটা চলে যায়। দ্যাট ওয়াজ নট ইন বরাক ভ্যালি, দিন ছিল না। সেকেন্ড হচ্ছে আপনার আজকে বরাক ভ্যালির জনসমাজে কিন্তু ভয়াবহ একটা রোগ সৃষ্টি হয়েছে, ড্রাগস। মারাত্মক। মদের দোকান অনেকগুলো বেড়ে গেছে। আজকে ড্রাগস আপনার এমন অবস্থা করে দিয়েছে আপনার, আজ সোশ্যাল সিস্টেম টোটালি ডিসরাপ্টেড। মাতা পিতা আপনার আজকে দিশাহারা। আর পাতাকান্দি কথা দেখো, দেখুন প্রায় ধরে কোটি টাকার, কোটি সর্বত্র 1,000 কোটি টাকা। সে কোটি টাকার যে ধরা হয়, ভালো কথা, এপ্রিসিয়েট দিয়ে 100 গভর্নমেন্ট, ভালো জিনিস। যদি এইভাবে চলতে থাকে, যদি কোটি টাকা লস করে আবার সেইটা আবার আসে কি করে? তার সোর্সটা কোথায়? একটা সোর্স আছে, এই সোর্সটা কি বন্ধ হয়েছে? কোটি টাকা ড্রাগ জ্বালানির পরে কি সোর্সটা কি বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। তার জন্য আসছে তো আবার, তার হু ইজ রেসপন্সিবল। এবং এক শ্রেণীর মানুষের হাতে অপর্যাপ্ত টাকা হয়ে গেছে, এটাও ভয়ের বিষয়, মারাত্মক। এই বিষয়টাও ভয়ের বিষয়। আজকে সমাজে যারা আপনার আগে অনেক ব্যক্তি আমি দেখেছি, কিছু তাই নাই, আজকে কোটি টাকার মালিক হয়ে গেছে। হাও? প্রচুর লোক আছে, প্রচুর লোক আছে। আজকে আপনার ছেলেমেয়েরা আপনার জীবনের মূল স্রোত থেকে সরিয়ে গিয়েছে, ক্রাইম বৃদ্ধি পেয়েছে, মারাত্মক অবস্থা। This is not a matter of only Borak Valley. আমি দেখছি আসামের কথা বলছি, confined on Borak Valley. সর্বত্র আছে, আমি সেটা বলছি। পার্টিকুলার এইখানেই বেশি,
এই নর্থ ইস্টার্ন রিজিয়নের না, এটা মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন করিডোর হিসাবে ব্যবহার করা হচ্ছে বরাক উপত্যকায়। সেটাই আছে। মায়ানমার থেকে ওদিকে আইজল হয়ে ওদিকে এসে আসে। তারপরে আপনার আসি এইভাবে সোশ্যাল সিস্টেমটার উপরে আপনার একটা আঘাত আসছে আপনার। বিপদগামী যদি যুব সমাজ যদি চলে যায়, একদিকে আনএমপ্লয়মেন্ট প্রবলেম, অন্যদিকে আপনার এই যে বিষাক্ত ড্রাগস আপনার আজকে সমাজকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। না করছে। তো আমি আমার মূল পয়েন্টে আবার আসছি, যে মূল পয়েন্টটাতে আসছি যে আমাদের যে বরাকের যে উন্নয়নের প্রশ্ন, প্রাপ্তির যে প্রশ্নটা, সেটাই বলছি আমি আসছি। আমরা কি আমাদের যে শিরদাঁড়াটা উঁচু করে দাঁড়ানোর জন্য আমরা সেই আর্থিক সাপোর্টটা, আমি আর্থিকও আসছি আপনার সব বললাম তো কোঅর্ডিনেটেড এবং আমরা সেই কথা কিন্তু আপনার বলেছিলেন আপনার আমাদের আপনার তৎকালীন আপনার বিজেপি যে আপনার বরিষ্ঠ শ্রদ্ধেয় আপনার ব্যক্তিত্ব আপনার এই প্রফেসর ছিলেন যে আপনার হিন্দু ইউনিভার্সিটির আপনার দিলীপ সরকার, না মুরলী মনোহর যোশী নাকি মিনিস্টার আপনার বাজপেয়ী নামের HRD, human resource. ওই তো মুরলী মনোহর যোশী, expressed it. তিনি করিমগঞ্জে এসেছিলেন। Yes, that was expressed. This point was he expressed. What we mean by development. তারপরে আপনার পেরিটি মেনটেন, পেরিটি অল্প ডিফারেন্স হয়ে গেছে আপনার এক ক্লাসের আপনার সমগ্র 6%। ধনী দরিদ্রের কিন্তু বৈষম্যটা সাংঘাতিক বেশি বাড়ছে। বেশি না, হয়ে গেছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এটা একটা শ্রেণী খুব বেশি উপরে উঠে গেছে, আর কেউ নাই। একটা শ্রেণী ওই রেশনের চালের উপরে নির্ভরশীল হয়ে গেছে। নির্ভর করে 5 কেজি চাউলের উপরে নির্ভর এই চালের উপরেই, শুনুন, এই চালটা যদি না থাকতো হ্যাঁ অনেক মানুষ না খেয়ে থাকতো, কিন্তু হয়। এটা ঘটনা। আজকে উনিও সাপোর্ট করে। তো আপনি প্রাপ্তি অপ্রাপ্তির বিষয়টাতে একটু টাচ করুন। আমি বরাকের কথা আসছে। আমি কালীপদ বাবুর কাছে, নট আউটসাইড অফ ইন্ডিয়া। কালীপদ বাবুর কাছে যাব। বরাক ইজ নট আউটসাইড অফ ইন্ডিয়া। এটা তো না, তবু বরাকের মধ্যে সীমাবদ্ধ রাখলে খুব ভালো। ঠিক আছে, আমাদের আমি রাখবো, কিন্তু এটা রিলেটেড ম্যাটার। হ্যাঁ, তারপর ট্রিপল ইঞ্জিন বলছেন আপনি, এবং আপনি খুব ইয়ের মধ্যে মানে সময়টা একটু কমের মধ্যে নিন, কারণ আরেকজন থেকে গেছেন। সেকেন্ড রাউন্ডে যখন আসবেন তখন আপনি আবার ব্যাখ্যা করবেন। তারপরে আমি আসছি আপনার। এখন আপনার দেখুন, আমার ফ্রেন্ড, অত্যন্ত প্রিয় বন্ধু, যদি আমার জুনিয়র, আই উড লাইক হিম ভেরি মাচ। এই যে একটা বলা হয়েছে আপনার যে বরাকের কাউন্সিল যেটা করা হয়েছে আজকে, ইকোনমিক কাউন্সিল, আমি কিন্তু আপনারা অনেক আগে এটাতে যুক্ত ছিলাম। বরাকবলি ইকোনমিক ডেভেলপমেন্ট কাউন্সিল। হ্যাঁ, এটা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের প্রথম উত্থাপন করেছিল। এটা একটা আপনার বিরাট বড় কমিটি হয়েছিল। আই হ্যাড বিন দি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অফ করিমগঞ্জ ডিস্ট্রিক্ট। আমি বইটা দিবনি আপনার। আচ্ছা, হোয়াট ইজ আওয়ার ইন্টেনশন। সেটার উৎপত্তি হয়েছে আপনার যে তৎকালীন গভর্নমেন্ট যে বরাকের জন্য অনেক কিছু করে গেছে, এর জন্য সেই কোয়েশ্চন এসেছিল, ডিসপ্যারিটি আছে। না, আমরা তো বঞ্চিত। অত মাননীয় তরুণ গগৈ মহাশয়ের মন্ত্রিত্ব সভায় 1000 কোটির বরাক প্যাকেজ ছিল, 200 কোটির তো টাকা আসেনি, মুখেই আওয়াজ ছিল। আচ্ছা, সেটাই আমি বলছি, আমরা বরাক তো বঞ্চিত। সেটাই আমি বলছি, এটা আগের থেকে হয়েছে আপনার, এটা হয়েছে, এটা না হওয়ার কিছু না, যেটা ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। আজকে আপনার এইটাতে আপনার আছে বরাকের আপনার যে সবচেয়ে বড় ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, যেটা বিগেস্ট, আজকে আমি পেপার মিলের কথা বলছি আপনি, সেটাই আজকে সেই সব সঙ্গে যুক্ত করুন আমিপুর চিনিকলটা। ইয়েস, আনিপুরের সুগার মিল শেষ। হ্যাঁ, প্রশ্ন আসবে নিশ্চয় আমার দলের উপরে আসতে পারে, বর্তমান দলের উপরে। এই যে আপনার পেপার মিল দেখতে আমার মনে এখন আপনার দুঃখ লাগে, সব অনেক আপনার। এই পেপার মিল আপনার আজকে বিরাট বড় একটা এমপ্লয়মেন্টের স্কোপ ছিল। আরে আমাদের দিকে আপনি দেখলাম বাসের আপনার চাষাবাদ হয়ে গেল, সেখানে কিছু করা যায় না। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হইল আপনার, আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন
যে বরাক উপত্যকার এটার কোনো চাহিদা নেই, কেউ আর ডিমান্ড করেনি যে এটা আবার একটা না না, দ্যাট ওয়াজ দি রিপ্লাই। এটা এবারও বিধানসভাতে কথা হয়েছে। না। ইটস নট ট্রু। উনি পরিষ্কার ভাবে বলেছেন, পত্রপত্রিকাতেও এসেছে। আজকে আমাদের পার্টিরও আছেন, রুলিং পার্টিরও আছেন, সেই প্রশ্নটুকু তারা করতো পত্রপত্রিকা আছে, সেটা আমি দেখিনি, এভরি নিউজ পেপারে আসছে, জানি না সেটা আমরা যদি বলতে চাই যে এবারের বিধানসভায় আমি যা দেখলাম যে আমরা বিরোধী পক্ষ প্রায় ব্যর্থ। মির্জা, আমি উনার কথাতে আমি না, আপনি বলবেন, বলবেন। করছি না, খালি জাস্ট একটা কথা আপনাকে আমি বলতে চাইছি, মানে আমাদের শ্রদ্ধেয় জ্যোতির্ময় বাবু উনি কি এই 2014-16 থেকে 2026 পর্যন্ত বরাক উপত্যকার কোনো ডেভেলপমেন্ট হয়নি বলতে চাইছি না, এটাই বলি নাই। না না, তিনি এই কথাটাই আমি বলেন। বলি তিনি নাই। বলছেন যে আমাদের প্রাপ্তি যতটুকু ছিল সেই প্রাপ্তিটা আমরা পাইনি। তিনি এই কথাটাই বলছেন যে হয়নি, এবং তিনি তার নিজের না না এবং তিনি তার নিজের দলের অতীতের যে তিনি বলছেন যে ডেভেলপমেন্ট ইজ এ কন্টিনিউয়াস তিনি একটা কথা বলেছেন, there will not be a full stop or semicolon. তিনি একটি কথা বলেছেন কিন্তু যে বাস্তবিক সত্য সত্যই। আচ্ছা, শুনুন, কথা হইলো সত্য সত্যই। হ্যাঁ হ্যাঁ, আমার কথা হইলো এইটা কি হলো, আজকে এত বড় একটা ইন্ডাস্ট্রি, এশিয়া মহাদেশের মধ্যে বিগেস্ট পেপার ইন্ডাস্ট্রি, আচ্ছা ওটার ব্যাপারে আমরা আসবো বরাবরই, এবং সেটা ইন্ট্রোডিউস করব, আমি হ্যাঁ, আলোচনায় আসবে। আচ্ছা। এখন তারপরে আপনি আজকে একটু সংক্ষিপ্ত করেন। হ্যাঁ দুইটা প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ, টি ইন্ডাস্ট্রি আপনার দিন 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 নাই বন্ধ হয়ে যাচ্ছে। এটা তো মেইন ইন্ডাস্ট্রি, ডেভেলপমেন্টের যথেষ্ট স্কোপ রয়ে গেছে। তারপরে আপনার ইনকামের একটা বিরাট সোর্স আপনার। তারপরে আপনার এই বরাকের আপনার ফ্রান্সে পর্যন্ত, আপনার মার্কেটে পর্যন্ত আপনার এটা ডিক্লেয়ার্ড টু বি দি বেস্ট টি ইন দি ওয়ার্ল্ড। আজকে নাই, দিন দিন বাগানগুলো। I expected, no doubt this government would do something, and it's an admitted fact that I had been a president of the party. আমি আবার আসবো আপনার কাছে। আমি এখন এর কাছে চলে যাচ্ছি, কালীপদনাথ মহাশয়, সিপিএম এর নেতা, হ্যাঁ, বরিষ্ঠ নেতা, আচ্ছা। ইদানিংকালে সেক্রেটারিয়েটের মেম্বার সম্ভবত, পার্টি সেক্রেটারি, জেলা পরিষদের মানে জেলা কমিটির যে সভাপতি ভিত্তিক দল নয়, কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। তো তার কাছে আমি চলে যাচ্ছি যে আজকে এই যে বরাকের এবারের যে বাজেট বা বরাকের যে যে প্রশ্নটা আমি জ্যোতির্ময় বাবুর আলোচনার মাধ্যমে আমি যে উত্থাপন করেছিলাম যে 1000 কোটির যে প্যাকেজটা ছিল তরুণ গগৈর আমলে, তখন আমরা 200 কোটি, কমলাক্ষ দেবপ্রকাশ তো আমাকে একটা হিসাব দিয়েছিলেন যে 234 কোটি টাকা পর্যন্ত ইমপ্লিমেন্টেশনের হয়েছিল, কিন্তু পরবর্তীতে তার কিছু কিছু টাকা আসেনি, সেটা 234 কোটিতেও গিয়ে পৌঁছেনি প্রায় 10 বছরে। বা আজকের আমরা যে কি পেলাম না, বা যেটাই ভালো, কাজকর্মের প্রশ্নেই ভালো, বা জ্যোতির্ময় বাবু খুব সুন্দর একটা ব্যাপার উত্থাপন করেছেন যে আমরা শুধু কাগজে পত্রের প্রাপ্তি আর ডেভেলপ বললে মানুষই কি চাইছে, মানুষের মধ্যে প্রশ্নটাকে, এই বিষয়টা সার্বিকভাবে চিন্তা করে আপনি আপনার বক্তব্যটা আমাদের স্কাই 18 বাংলা দর্শকদের সামনে তুলে ধরবেন। আমি প্রথমেই স্বাগত জানাই এবং সাধুবাদ জানাচ্ছি স্কাই 18 বাংলাকে আমাদেরকে এই বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার জন্য, এবং মিডিয়াকে আমি সাধুবাদ জানাচ্ছি। সঙ্গে আমার উপস্থিত আছেন বরিষ্ঠ আইনজীবী জ্যোতির্ময় দাস এবং আমার ছোট ভাই অমরেশ রায় এবং আরেকজন আবুল হাসনাত চৌধুরী। সবাইকে আমার তরফ থেকে নমস্কার এবং সাধুবাদ। আমি প্রথমেই মিহিরদার কথা ধরে আমি এগোতে চাই যে মিহিরদা বলেছেন যে আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে নগদ কিছু দিতে চাই। আমি যদি আর্টসের ছাত্র এবং ইকোনমিক্সও আমি অল্প বিস্তর পড়াশোনা করেছি, আর মার্ক্সবাদ তো ইকোনমিক্সের বাইরে কিছু না। আচ্ছা, এই নগদ বলতে নগদ ওইটা না, কিন্তু অশোক মিত্র বলেছিলেন যে মানুষের রোজগারের ব্যবস্থা করে দাও যাতে মানুষ অর্থ রোজগার করতে পারে। কিন্তু ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যে নগদ, সেটা হলো অরুণোদয়ের 1200 টাকা এবং অন্যান্য এসএসজি গ্রুপ যেগুলো আছে ওইদেরকে, আর বৃদ্ধ ভাতা 250 টাকা। ওইটা আমরা বললে, আমরা যখন
বুলেটিন 250 টাকা এখন 400 টাকা হয়েছে। আচ্ছা 400 টাকা আছে নিযুত ময়না আছে, বেকারদের জন্য ঠিক আছে, ঠিক আছে। 50,000 টাকা করে 5 লাখ আচ্ছা, টাকা স্কিম ঠিক আছে। আছে, ঠিক আছে। এখন ইকোনমিক্স এর ভাষায় বলে সাবসিডি দুই ধরনের আছে, একটা হলো কনস্ট্রাকটিভ, একটা হলো ডিস্ট্রাকটিভ। কনস্ট্রাকটিভ সাবসিডি হলো যার মাধ্যমে আমি একটা সম্পদ ব্যবহার করে যাতে ফার্দার আমি আরেকটা সম্পদ তৈরি করতে পারি, সেটা হলো কনস্ট্রাকটিভ সাবসিডি। আর ডিস্ট্রাকটিভ সাবসিডি আমি শুধু নগদ টাকা দিয়ে দিলাম উইথ এ পার্টিকুলার এইমস এন্ড ভিউ, দিয়ে দিলাম, ওরা খেয়ে নিল, শেষ। তাই নগদ কিছু দিতে হলে মানুষকে রোজগার দিতে হবে। আমরা যদি আরেকটা কথা আমি বলে রাখি, এটা বিজ্ঞানসম্মত কথা, এভরিথিং ইজ রিলেটিভ, নাথিং ইজ অ্যাবসলিউট ইন দ্য ওয়ার্ল্ড। আমি শুধু বরাকের উন্নয়ন দেখবো কেন? আসামের উন্নয়ন ব্যতি রেখে আমি বরাকের উন্নয়ন দেখতে যেমন পারি না, তেমনি বরাকের উন্নয়ন ছাড়াও আমি আসামের উন্নয়নটাও দেখতে পারি, কারণ এটা অবিচ্ছেদ্য রাজ্যেরই একটা জেলা। সেটাকে আমি খুব বিচ্ছিন্ন যে আসাম খুব এগিয়ে গেছে, টোটাল আসাম। আমি আসামের বিভিন্ন জায়গায় গেছি, আমি শিক্ষক ছিলাম, আমি কনফারেন্সে যাইনি এমন ডিস্ট্রিক্ট কম আছে। তার যদি তুলনা করি দেখা যায় দুই তিনটা ডিস্ট্রিক্ট বাদ দিলে পরে কামরূপ রুরাল, কামরূপ মেট্রো বা ডিব্রুগড় এই ধরনের আরো খারাপ অবস্থা আছে। মানে আমাদের থেকে চলন্ত খারাপ আছে। এখন প্রশ্ন হলো, আমি মানকাটার পর্যন্ত গেছি। মির্জার আরেকটা কথা ধরে বলছি যে ট্রিপল ইঞ্জিন সরকার দীর্ঘ 10 বছর সম্পূর্ণ করে 11 বছরে পা দিয়েছে এই সরকার। সরকার যখন প্রথম শুরু হওয়ার আগে নরেন্দ্র মোদী এসেছিলেন, এসে ডিক্লারেশন দিয়েছিলেন যে শিলচর সিটিকে আমরা স্মার্ট সিটি করব এবং ভারতবর্ষে 100টা স্মার্ট সিটি হবে, কিন্তু আজ পর্যন্ত একটা সিটিও স্মার্ট সিটি হয়নি। শিলচরের অবস্থা, শিলচরে আমারও ছোটখাটো একটা ঘর আছে, শিলচরের অবস্থা করিমগঞ্জ থেকে আরো খারাপ। বৃষ্টি দিলে পরে আপনারা জানেন মালিনী বিলের যে সারাউন্ডিং যে এরিয়া আছে, দাস কলোনি বা অন্যান্য যে জায়গা আছে, এগুলা গড় শুদ্ধ ডুবে যায়। আমরা না এইবার ডুবেছে বেশি করে, করিমগঞ্জ তো অন্যবার না, এবারও নালা নর্দমাটা পরিষ্কার করার পরে আর সেকেন্ডে যে দ্বিতীয় তৃতীয় যে বৃষ্টি হয়েছে মানুষের ঘরে কিন্তু জল উঠেনি। তারপরে আমি বলি এখানে কিন্তু আমি পুরসভাকে ধন্যবাদ দিই। আচ্ছা, এটা আমি বলছি। তারপরে করিমগঞ্জ শহর দ্বিতীয় তৃতীয় বা এই যে ইদানিংও যে একটা বড় বৃষ্টি হয়ে গেছে কিন্তু ঘরে জল উঠেনি। কিন্তু করিমগঞ্জ শহরটা আর তিনসুকিয়া আসামের মধ্যে সবচেয়ে সুন্দর শহর ছিল। দুইটা নদী জানেন, আমি ওসব দীর্ঘ করতে যাচ্ছি না। আমরা উন্নয়ন বলতে বাজেটে বরাদ্দ হয়েছে, ভালো কথা। প্রশ্ন হলো, আমার ইন্ডিয়ান ফিলোসফির সাংখ্য কারিকা আছে, এ থিওরি উইদাউট প্র্যাকটিস লেম, প্র্যাকটিস উইদাউট থিওরি ব্লাইন্ড। আমার বাজেট আসলো তো, যদি কাজ না হয় আমরা কি দেখি অতীতের নিরিখে। এখন আমি বলি আসামের যে বলছেন যে আমার ছোট ভাই বন্ধুবর যে 29টা স্টেটের মধ্যে 5 নম্বরে নিয়ে যাবে। যদি দেখেন শিক্ষার হার, বেকারত্বের হার, তাহলে আমরা 27-28 নম্বরে গিয়ে পড়ি। আসামে যে 3টা নিরিখের মাধ্যমে আমরা উন্নয়নকে আমরা যাচাই করতে পারি, একটা হলো কৃষি, একটা হলো স্বাস্থ্য, একটা হলো শিক্ষা, একটা হলো যোগাযোগ। এই 4টা ব্যবস্থা যদি ঠিক থাকে, আর একটা মানুষের রুটি রুজির প্রশ্ন, এই 4টা বাদ দিয়ে কোনো উন্নয়ন আমরা ভাবতেই পারি না। একটা হলো শিক্ষা, একটা হলো স্বাস্থ্য, একটা হলো রোড কমিউনিকেশন, একটা হলো কৃষি। আজকে যদি কৃষিতে ধরেন আসামের অবস্থা যেমন, তার থেকে আরো বেশি খারাপ। আসামে কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে, আমি সাধুবাদ জানাই, ভালো কথা, আমি সাধুবাদ জানাচ্ছি। কিন্তু আসামে কাগজে পত্রে মাত্র 3% জমিতে ইরিগেশন ফেসিলিটি আছে, কিন্তু বরাবর্তকায় করিমগঞ্জের সেইটুকু নেই। যদি ফ্লাড হয় তাহলে শেষ। আপনি দেখবেন কুয়ামারের থেকে শুরু করে যান আপনি নীলামবাজার অব্দি, পশ্চিম দিকে চেয়ে দেখবেন হাজার জমিগুলো বন্যায় নষ্ট করে দিচ্ছে। গেল একটা। 2 নম্বর কথা হলো, যেটা আমাদের প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন, ওয়াদা দিয়েছিলেন কৃষক আন্দোলনের কাছে, যে আপাতত আমি 3টি আইন বাতিল করছি, আর এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইস ওইটা কৃষি মন্ত্রণালয়, আমি নিজে আছি, আর কৃষক আন্দোলনের তাদেরকে নিয়ে বসে আমরা করবো। যেটা আরেকজন স্বামীনাথন উনি দিয়েছিলেন। স্বামীনাথন তো ওটা তো বলতে গেলে আরো অনেক বড় কথা। ডক্টর মনমোহন সিং তো সেই রিপোর্টটা গ্রহণই করেন না। ঠিক আছে। স্বামীনাথনের সময় তো সেই রিপোর্টে আমি এটা নিয়ে পড়াশোনা আছে, আমি স্টাডি করেছি। ওটা কথা বলতে আমার একটু বেশি হয়ে যাবে। ওইটা যেমন গ্রহণ করেননি, ওইটা
করেননি। ঠিক নরেন্দ্র মোদী ওয়াদা দিয়েছিলেন 14 সালে আমরা গেলে পরে ওইটা কার্যকরী করবো, উনিও কার্যকরী করেন। কিন্তু ন্যূনতম ফসলের একটা দাম ধার্য হয়েছে ওটা বর্তমান সরকারের আমলে। না ওইটা হয়নি। পাচ্ছে তো না, না। এইবার আমাদের ওইটা হয়নি। আসামে 1,26,000 মেট্রিক টন ধান কিনেছে সরকার। না সরকার তো কিনেছে, দামটা যারা স্বামীনাথনের যে ফর্মুলা 300 টাকা দিচ্ছে। না, স্বামীনাথনের যে ফর্মুলা সেই ফর্মুলা এক্সিকিউশন হয়নি, কিন্তু সরকার ধান কিনছে। আমার বাড়ি থেকেও ধান বিক্রি করা হয়েছে, কিন্তু ওইটা যথেষ্ট না। স্বামীনাথনের যে ফর্মুলা সেটা হলো যে 1 কেজি চাউল উৎপাদন করতে যদি 40 টাকা খরচা যায়, 40 টাকার 50% হলো 20 টাকা, সেই 20 টাকা এড করে যে দামটা হবে সেটা হলো এমএসপি। এসে যাই ওইটা গেল। আজকে আসামে স্কুল প্রায় 11,000 স্কুল বন্ধ হয়েছে। ছাত্ররাই তো বন্ধুত্ব হয়েছে। আচ্ছা না আমি বলছি শিক্ষানীতি ওটা তো না, এটা অন্য ব্যাপার, এটা অনেক লম্বা হয়ে যাবে। না কথাটা প্লিজ আমাকে বলতে দিন, আমি বলছি বলতে না, ওইটা প্রাইভেট ছাত্র কমছে না একটা আসামের যে জন্মের না, ওই যে প্রাইভেট স্কুলগুলোতে আমরা সরকারি চাকরি করতে সব রাজি আছি, আমার সন্তানকে আমি সরকারি স্কুলে পড়াতে না, ওইটা ব্যক্তিগত সরকারি রুল হতে হবে। যেমন রাজি নই। না যেমন যদি আমি উদাহরণ দিতে চাইছি না ওটা না, এখন কথা শুনেন, আমি না আমার আলোচনা পয়েন্ট থেকে তো বেরোতে পারবো না। আমিও তো বেরোচ্ছি না। আমিও প্রশ্নটা আপনি বরাক উপত্যকার প্রাপ্তির মধ্যে সীমাবদ্ধ রাখুন। প্রাপ্তিটা কেন আমার উন্নতির ক্ষেত্রে? হ্যাঁ, আমরা কি পেয়েছি কি পেলাম না। আচ্ছা, তারপরে যে এই যে পেপার মিলের কথা বললেন, আজকে যদি চাকরির ক্ষেত্রে আসেন, যদি এডিআর যে পরীক্ষা হলো, স্বয়ং প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী গঙ্গা মান্ডারের সামনে বলেছিলেন যে এখানের ছেলেমেয়েরা ইন্টারভিউ দিবে, গুয়াহাটি যেতে লাগবে না, থার্ড গ্রেড এবং ফোর্থ গ্রেডের চাকরি এখানে হবে, স্ক্রিনিং এখানে হবে, এখানের ছেলেমেয়েরা পাবে। কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি যে ব্যাপারটা কোন সরকার আমলে, শুধু আমি হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে দোষারোপ করার না, আমি আগে সরকার বলছি, কারণ মিশন রঞ্জন দাস মহাশয় তখন বিরোধী দলের বিধায়ক ছিলেন, তরুণ গগৈর সরকারের সময় তিনি প্রশ্ন উত্থাপন করেছিলেন যে স্থানীয়ভাবে নিযুক্তির ব্যবস্থাটা করা হোক 3য় এবং 4র্থ শ্রেণী, কিন্তু সেই আইনটা পাশ হয়নি। যেমন পাশ হয়নি, সেই দিন মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন বিধানসভায় দাঁড়িয়ে যে এখন উচ্ছেদ বিরোধী আন্দোলন করছেন আপনারা, কিন্তু তখন আপনারা পাট্টাটা দিয়ে দিলেন না। সেই কৃষকগুলোকে যদি পাট্টা দিয়ে ছেড়ে বলছি না, কারণ বরাক উপত্যকার যে বঞ্চনা, শুধু যে সময়ের মধ্যে আলোচনাটা শেষ করছি। বঞ্চনা যেটা বরাক উপত্যকার যে উন্নয়ন সঠিকভাবে হচ্ছে না, সেটার সঙ্গে হবে বলে অমরেশ বাবু বলেছেন যে আগামীতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমরা তো বর্তমানকে নিয়ে কথা বলি, ভবিষ্যতের স্বপ্ন দেখি, এটাই মানুষের ধর্ম। কিন্তু কংগ্রেস আমলেও আমি এই কথাটা বলছিলাম, কংগ্রেস আমলেও আমি বলছি করিমগঞ্জ থেকে গুয়াহাটি যেতে 36 ঘন্টা লাগতো, এখন আমরা 7 ঘন্টায় যেতে পারছি, ট্রেনে 6 ঘন্টাও যেতে পারছি। হ্যাঁ, যেতে পারছি। ডেভেলপমেন্ট আমাকে বলতে দিন, প্লিজ আমাকে বলতে দিন। তাইলে কংগ্রেস আমলে এই যে বঞ্চনা যেটা হয়েছে, ওই যে এটারে কি স্কিম বলে, মেগা কি যে মেয়েটা বলো না, তুমি বলতে পারবে তো, ওই যে এটা উইদিন এ স্পেসিফিক পিরিয়ড দি ওয়ার্ক শুড বি ডান, এটারে মেগা প্রজেক্ট। ইয়েস, মেগা প্রজেক্ট। আচ্ছা যাই, এইটা তো ভালো কথা, কিন্তু এরপরেও দেখা যায় ওই যে প্রজেক্টের কথা বলা হয়েছে দীর্ঘদিন থেকে, আমাদেরও তো বেশ হয়েছে কংগ্রেস আমলেও, যে আমরা যে বরাবর যে বঞ্চিত, সেটা তো নতুন না, কংগ্রেস আমল হয়েছে ভাষাগত দিক দিয়ে। আজকে এই যে বিধানসভার যে লগো ব্যাপারটা, যেটা যে আজকে সেকেন্ড লার্জেস্ট মানে স্পিকিং পিপুল আর বেঙ্গলি ইন আসাম, অলদো আমরা বাংলা এখানে স্থান পাই। ঠিক আছে, এটাও তো এক ধরনের। এটা আমি বলি যে মির্দা, যদি আপনি পরে আরেকটা কোনোদিন টকশো রাখবেন বাঙালি, ওটা রাখবো, হ্যাঁ নিশ্চয়ই, তাহলে ওই কথাগুলো প্রাসঙ্গিকতা পাবে। আজকে আরেকটা কথা বলি যে ওই যে ভারতমালা কাজ হচ্ছে তো, এটা অস্বীকার করার কোনো কথা নেই। ভারতমালা, আসামমালা, অসমমালার কাজ হচ্ছে তো ওইটার সঙ্গে যদি আপনি দেখেন যে কোন গ্রামাঞ্চলের কোন রাস্তাটা ভালো আছে, আমি তো কর্ণমধু দিয়ে লঙ্গাইল দিয়ে আমি যেদিকে যাই, আমি ফকরিয়ারের দিকে গেছি, কালীগঞ্জের রাস্তাটা দেখেন। তো আপনি বলছেন যে রাস্তাঘাটের যে যোগাযোগ ব্যবস্থা মোটেই ভালো নয়, ওই উন্নতি। আর করিমগঞ্জের কথা আমি শহরের কথা বলবো না, শহরের অবস্থা যে বলবো না মন্ত্রী। আপনি বলছেন যে
যোগাযোগ ব্যবস্থাটা একদম কলাপস হয়ে গেছে। একদম collapse। সমস্যা আমি নেই। বলবো কেন, আপনারা সবাই বলেন না অভিজ্ঞতা নিরিখে, আরে ভাইয়া, আমরা ভুগছি তো। হুম। তে ওইটাই আমার কথা হলো যে উন্নতি যদি আপনি হতে বলছেন যে বরাকের প্রাপ্তির প্রশ্নে হয়, প্রাপ্তির আমরা প্রশ্নে যে বঞ্চিত ছিলাম ছিলাম। এখন পর্যন্ত সেই বঞ্চনা আছে। আমাদের চলছে। এখনো আছে, আপনি এই ভবিষ্যতে কথা- কি হয় এটা দেখার বিষয়। এটা দেখার বিষয়। দেখার ওটা- ওটাই এই আপনার- হলো আমার সাবস্টেন্স কথা। আচ্ছা। এইটাই হলো আমার আচ্ছা, substance। এখন আমি আমার সংক্ষেপ আমি চলে যাই আবার অমরেশ রায় মহাশয়ের কাছে, যে এই যে গুরুতর যে প্রশ্নটা গুলো এসেছে, যে এটা পেপার মিলের যে ব্যাপারটা, হুম, এশিয়ার বৃহত্তম পেপার মিল, হয়তো। এবং এটা বরাকের স্বার্থের প্রশ্ন, শেষ। বরাকের কর্মসংস্থানের প্রশ্ন, বাস্তব। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অসংখ্য মানুষ অসংখ্য আমরা মানুষ। দেখেছি এটার সঙ্গে জীবন জীবিকা নির্বাহ ছিল। আজকে জাগিরউড, একই সঙ্গে পেপার কর্পোরেশনের অধিগৃহীত আসাম সরকার, আমি মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ দিই যে ট্রাইব্যুনালে ওটা একটা ব্যক্তিগত খণ্ডকে দিয়ে দিয়েছিল, দুইটা 5 গ্রাম পেপার মিল এবং জাগিরউড পেপার মিল। এবং আবার সরকারি সাহায্য তিনি পরবর্তীতে তিনি রুখে দাঁড়িয়ে ওটা আসাম সরকারে কিনেছেন। এটা সম্পদটা আসাম সরকারের থেকে গেছে, থেকে না হলে আজকে আচ্ছা, মেইনটা, এবং ওই জায়গাতে আমার একটা না না প্রশ্ন আছে। এখন জাগিরুডে টাকার প্রজেক্ট চলছে চিপসের। আজকে এখানে যদি Semiconductor। 5 গ্রামে যদি একটা এইভাবে সেই ধরনের তাহলে আমি সেটাই আসি। আমার কথা। হ্যাঁ এই সেটাই প্রশ্নটাই আমার- আপনি আমি এই প্রথমে এই বিষয়টা বলবেন। দুইটা কথা আমাকে প্রথমে হ্যাঁ, হ্যাঁ, বলতে বলুন, হবে, যেটা বলুন, আমাদের শ্রদ্ধেয় আপনি বলবেন একটু পরে। শ্রদ্ধেয় কালীপদ আমাদের, বাবু। জ্যোতির্ময় দাস মহাশয় যেটা বলেছেন, যে যদিও এটা প্রাসঙ্গিক আজকের ডিসকাশনে না, তারপরেও বলছি যে হোয়াট ইজ হিন্দু, হু ইজ হিন্দু, হু আর হিন্দু। হুম। এর মানে হিন্দু বলে মুসলমান এইসব কিছু করা হচ্ছে, এটাই মানে ওনার বক্তব্য। না, আমরা বিভক্ত হয়ে গেছি, তিনি বলছেন দিস ইজ নট এ ফ্যাক্ট। হিন্দু যে আমরা আগের যে বিশ্বাসযোগ্যতা, আগের তিনি কথাটা বলেছেন যে আমরা সনাতন ধর্মের মূল জিনিস আগে যেভাবে আমরা আলাদা আলাদা পরিচয় থাকলে একটা বৃত্তের মধ্যে ছিলাম, Yes, that is my সেই বৃত্তটা ভেঙে যাচ্ছে। না, that is my content. তিনি এই কথা বলেছেন। হাঙ্গেরি এটা আরো বৃহত্তর অর্থে, যেটাকে কনফাইন যারা ডিফাইন করা হয়েছিল না এতদিন, এখন ডিফাইন করা হয়েছে। হু আর হিন্দুস, দোজ হু আর লিভিং ইন ইন্ডিয়া, যারা ভারতবর্ষে বাস করে তারা সবাই হিন্দু, তারা সবাই সনাতন, না না, হিন্দু একটা সংস্কৃতি তো, সবাই হিন্দু। হিন্দু আলাদা জিনিস, আমেরিকায় হিন্দু তো আছে। তারা সবাই হিন্দু। এটা আমার কথা না, এটা মোহন ভাগবতজি ওনার ডিফারেন্ট বক্তব্যতে একাডেমিক আচ্ছা আপনি বলবেন, আপনারা বলবেন, আপনারা ইয়ে যখন আসবেন। হিন্দু কোনো ধর্ম না। আমার একটু শান্তি পেলে হ্যাঁ বলবেন, আপনি বলবেন, আপনার বক্তব্যটা শেষ করুন। তো কাজেই আমি অমরেশ বাবু শেষ করুন। ডেভেলপমেন্ট আসবে তখন আমি ওই হিন্দু আচ্ছা, মুসলমান তা তিনি একটা আলোচনার প্রশ্নে এনেছেন। আচ্ছা, এখন ব্যাপার হলো যে আমাদের প্রাপ্তিগুলো কি, হ্যাঁ। আমাদের অপ্রাপ্তিগুলো কি, হ্যাঁ। এটাই ছিল আজকের আলোচনার মূল বিষয়। আজকে দেখুন, আমাদের একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি হ্যাঁ, আছে, তারপরে গুরুচরণ কলেজকে স্টেট ইউনিভার্সিটি করা হয়েছে। এইবার বাজেটে শ্রীভূমি জেলাতে বলেছেন শ্রীভূমিতে একটা হবে, শ্রীভূমিতে একটা স্টেট ইউনিভার্সিটি হবে। university এখন হবে। করিমগঞ্জ কলেজ হবে না, নবীনচন্দ্র কলেজ হবে না, রামকৃষ্ণনগর কলেজ হবে, এটা নিয়ে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন। কিন্তু আমরা বলবো যে করিমগঞ্জ কলেজকেই কিন্তু নেকের গ্রেডের প্রশ্ন আছে তো, ব্যাপার হলো নেকের গ্রেডের প্রশ্ন আছে। 3600-3000 উপরে স্টুডেন্ট হতে হয়। হ্যাঁ। আমাদের করিমগঞ্জ কলেজে আছে মাত্র 1200 স্টুডেন্ট, রামকৃষ্ণনগর কলেজে আছে 800 স্টুডেন্ট, আর নবীনচন্দ্র কলেজে আছে 2200 স্টুডেন্ট। ওই রকম যদি চিন্তা করা হয় তাহলে নবীনচন্দ্র কলেজকে ইউনিভার্সিটি দেওয়া দরকার। কিন্তু আমরা সবাই, আমাদের করিমগঞ্জ, হাইলাকান্দি এবং বরাকভ্যালির যতজন বিধায়ক আছেন, মন্ত্রী আছেন, সবারই কথা হলো করিমগঞ্জ কলেজ সবথেকে প্রাপ্তি আমাদের কত পুরানা বা ঐতিহ্যবাহী কলেজ, অনেক জায়গা আছে, নবীনচন্দ্র কলেজের এত জায়গা এবং ঐতিহ্যবাহী কলেজ, এটাই হবে। তারপরে হলো আমাদের বরাক উপত্যকার ডেভেলপমেন্ট যেটা ডিপার্টমেন্ট আছে, এখান থেকে আমরা বলেছি যে, এবং এটা প্রজেক্টের, এটা এবারে আপনারা হয়তো জানবেন যে বরাক ভবন এট গৌহাটি। আমাদের এখান থেকে মানুষ যারা বরাক উপত্যকার থেকে যারা যান, বিভিন্ন কাজে যান, অফিস আদালতের কাজে যান, অ্যাডভোকেটরা সব থেকে বেশি যান, কেননা ওখানে হাইকোর্ট আছে। মানে যতদিন পর্যন্ত এখানে বেঞ্চ হচ্ছে না বরাক উপত্যকা, এটাও একটা কথা চলছে, এটাও আমরা স্বাগত জানাচ্ছি। বাজেটে বলেছেন বরাক আর ইয়েতে হবে, ডিব্রুগড়ে আর বরাকভ্যালিতে হবে। আমরা বলছি দুইটা জায়গাতে, একটা বলছি আমরা ইয়েতে গুয়াহাটিতে, আর আরেকটা কলকাতাতে সাথে আমাদের যোগাযোগ খুব বেশি, বাঙালি মানুষ আমরা, তো এই দুইটা আমাদের প্রস্তাব আছে।
ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, এটা কিন্তু কেউ কোনোদিন বলে না, কেউ কোনোদিন বলে না এবং কেউ ইন্টারেস্ট আপনার কথার মধ্যে কিন্তু আমরা আবার থার্ড ইয়েতে আসবো না। না। আপনি কিন্তু 5 গ্রাম পেপার মিলটা কিন্তু এক্ষুনি এই ইস্যুটা আনবেন কিন্তু। ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এখানে 400 কোটি টাকার কাজ চলছে ডেভেলপ করার জন্য। আগে ছিল লুক ইস্ট কংগ্রেসের সময়, এখন অ্যাক্ট ইস্ট বলা হচ্ছে। তো ইট উইল বি দ্য সিল্ক রোড করিডোর রোড সুতাকান্দি। তারপরে আরেকটা কথা আসছে ড্রাগস। ড্রাগসটা শুধু বরাক উপত্যকার সমস্যা না, ড্রাগসটা আমাদের আজকে দেশীয় সমস্যা, দেশের সমস্ত ভারতবর্ষে। এবং এটা হলো একটা ইন্টারন্যাশনাল একটা র্যাকেট, যে এখানের ভারতবর্ষের যেহেতু আপনারা জানেন ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সব থেকে যুবা দেশ, হ্যাঁ, তো এই যুবাদেরকে শেষ করে দেওয়ার জন্য এটা একটা ইন্টারন্যাশনাল র্যাকেট চলছে। মায়ানমার, বাংলাদেশ, এগুলো সবাইকে কাজে লাগিয়ে এখানে একটা করিডোর তৈরি করা হয়েছে। আপনি জানবেন 13 তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী নগাঁওয়ে গিয়ে 570 কোটি টাকার ড্রাগসকে ডেস্ট্রয় হ্যাঁ, সব হ্যাঁ, সংবাদপত্র এসেছে। মানে আমি এই কথাগুলোই বলছিলাম। এখন আসুন আপনার হেলথ সেক্টরে, আমি কালীপদ্মা যেগুলো বলছিলাম, আজকে এইমস হয়েছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা একটা মেডিকেল কলেজ হবে। আইআইটি হয়েছে, গুয়াহাটি আইআইটি। আইআইএম ডিক্লেয়ার করা হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই দিন বাজেট অধিবেশনে বলেছেন একটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের এখানে গুয়াহাটিতে স্থাপন করা হবে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এক একটা মেডিকেল কলেজ হচ্ছে। তাহলে মেডিকেল কলেজ হচ্ছে, আমার শিলচরের মেডিকেল কলেজটাই তো এখন পর্যন্ত পূর্ণাঙ্গ হয়নি। কেন পূর্ণাঙ্গ হয়নি? ইয়েস, বিভিন্ন ফ্যাকাল্টি নেই তো, ফ্যাকাল্টি নেই তো। এই যে আমাদের বলবেন আপনার সময় এলে আপনি শুনেন, এটা রূপারকাঠি সোনারকাঠি নয় না। হ্যাঁ, হ্যাঁ, যে রূপারকাঠিকে আর সোনারকাঠিকে লাগিয়েই বললাম এখানে একটা বিল্ডিং হয়ে যাক। এটা আগে হতো। আগে স্বাধীনতার 55 বছর যারা আমাদের দেশকে ইয়ে করেছেন তাদের সময় হতো রূপারকাঠি আর সোনারকাঠি। এটা হয় না। এটা মাটিতে যখন ডেভেলপমেন্ট হয়, মাটিতে এটা দেখা যাবে, বিদ্যমান থাকবে। আজকে যে 33টা মেডিকেল কলেজ যদি হয়, এখানে কি আপনি মনে করেন এখানে জব অপরচুনিটি ক্রিয়েট হবে না? হবে, হবে। আজকে সেমিকন্ডাক্টরে যে 27,000 কোটি টাকা দিয়ে নিশ্চয়ই তাদের লাভ। হ্যাঁ, এখানে আজকে প্রচুর প্রয়োজন। আজকে ইউরোপিয়ান কান্ট্রির সব ডিপ্লোমেটসরা এসে গেছেন ওখানে। জাপান এসছে, জাপান বলছে যে আমিও ভাই তোমাদের সাথে আছি। এখন জাপানের সাথে আমাদের যে চুক্তি হয়েছে, সেমিকন্ডাক্টর এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে আরো 200টা প্রোডাক্টের দরকার, সব দিয়ে অ্যাসেম্বল করে তারপরে সেমিকন্ডাক্টর বেরোয়। তো ওই 200টা ওখানে হবে না। এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী জাপানের সাথে কোলাবোরেটলি 5 গ্রামে খুব ইমিডিয়েটলি ইন্ডাস্ট্রি করা হবে। ধন্যবাদ। ওটা হলো আমাদের কবি। এবং 5 গ্রাম বন্ধ হলো কেন সেটাতে আমি যাচ্ছি না, কিন্তু 5 গ্রাম বন্ধ হওয়ার পরে যারা আমার বন্ধু বান্ধবরা যারা এখানে চাকরি করতেন, অনেকেই আপনারা জানেন সুইসাইড করেছেন, বেতন পাননি, তাদেরকে রিহ্যাবিলিটেশন করা হয়েছে, অন্য ডিপার্টমেন্টে চাকরি দেওয়া হয়েছে। যারা চাকরি করতে টাকা দেওয়া হয়েছে, এককালীন পয়সা দেওয়া হয়েছে। না, টাকা দেওয়া হয়েছে। সব ডাটা চাকরি পায় নাই, পেয়েছে, কে বলেন? না, যাদের বয়স ছিল তারা পেয়েছে। এবং এখনো টাকা আচ্ছা, মানে পাওনা। কিন্তু এই প্রসেসটা সব হয়েছে। যে একই সঙ্গে পেপার মিল দুটা বন্ধ হলো, ঠিক আছে, বঞ্চনা যে আমাদের পাওনা। শুনেন, শুধু আসামে 2টা শুধু পেপার মিল বন্ধ হয়নি, নর্থ ইস্টে 7টা পেপার মিল বন্ধ হয়েছে। 7টা পেপার মিল। ঠিক আছে, সাথে সাথে কি হয়েছে এই কথাটাতে আপনারা যাচ্ছেন না। যারা বাম্বু গ্রোয়ার্স যারা ছিল, চাষি যারা ছিল, যারা বাঁশ উৎপাদন করে যাদের জীবিকা নির্বাহ হতো, তার জন্য কি হচ্ছে, ব্যাম্বো মিশন তৈরি করা হয়েছে গুয়াহাটিতে এবং ট্রিমেন্ডাস কাজ চলছে। ব্যাম্বো মিশন আগামী দিনে কেউ আর কাঠের কথা বলবে না। বিল্ডিং বানাতে গেলে, ফার্নিচার বানাতে গেলে আর কাঠ দিয়ে গাছ কেটে আর কিছু করতে হবে না। এই মিশন এত র্যাপিডলি কাজ করছে। আমি যদি ভুল বলি, আপনারা মিশন বাবু কি দিয়ে করবে? বাঁশ দিয়ে, সব বাঁশ। আজকে যে ঘরের একটা ওই যে মারুল বলেন, দরজার চৌকাট বলেন, বাঁশের চৌকাট বলেন, সব বাঁশে হবে। সব বাঁশ দিয়ে এমন ভাবে তৈরি করা হবে যদি কাঠ যদি আপনার 50 বছর যায়, এটা 100 বছর। ঠিক আছে, ত্রিপুরাতে যেটা ছিল এই যে ব্যাম্বো মিশন, যে বাঁশ দিয়ে যে অনেক জিনিস তৈরি করতো, যেগুলো আমরা জানি না, এই কথাগুলো আমরা বলে দেই অকপটে, মানুষকে আমরা বিভ্রান্তি করি। এই সরকার, আমাদের বর্তমান সরকার, আসাম সরকার, কেন্দ্র সরকারের সহযোগিতায় যে রিভলিউশনারি যে
চিন্তাধারা যেটা করছে আসামকে সার্বিকভাবে ডেভেলপ করার, যে একদম শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যর ক্ষেত্রে, জব অপরচুনিটির ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমরা শুধু কি দেখি 1200 1250 টাকার কি অরুণোদয়। একবার গিয়ে বলুন কেউ যে অরুণোদয় বন্ধ করা হোক। আমাদের কিছু বলতো, আপনার পলিটিক্যাল পার্টি কেউ কিছু বলতো, মানে মেয়ে লোকরা ঘর থেকে বেরিয়ে আসবে। এই 1250 টাকায় তাদের কি লাভ হচ্ছে এটা আপনারা এক একজন মেয়ে লোককে বললে, আপনারা গ্রামের মেয়ে লোককে বললে বোঝা যাবে। কেননা এটাকে 3000 করা হবে অচিরে। তারপরে চাল, ডাল, লবণ, তেল যেগুলো দেওয়া হচ্ছে, এটা যে আপনি যেটা শুরুতে বলেছিলেন যে অশোক মিত্র ফাইন্যান্স মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, উনি যে কথাটা বলেছিলেন যে হাতে টাকা কিভাবে দেওয়া হচ্ছে। আজকে নিযুক্তময় একটা স্টুডেন্টস, আমি তো গ্রামের ছেলে, আমাদের সুপ্রাকান্দিতে আমার একটা জুনিয়র কলেজ আছে, আমরা একজন টিচারকে মাত্র কত টাকা বেতন দিই জানেন? মাত্র 10,000। মাত্র 10,000। আর একটা কলেজের একজন টিচার 1,50,000 থেকে উপরে বেতন পান, মিনিমাম 1,50,000 টাকা। ঠিক আছে, তো একজন 50 না মিনিমামটা কম আছে। আরে শুরু থেকে তো 80-90,000 থেকে শুরু হয়। 90 ইউজিসি স্কেল 90,000 থেকে শুরু হয়, 1.5 লাখ টাকা পর্যন্ত শেষের দিকে। ঠিক আছে। তো আমার কলেজে, জুনিয়র কলেজে আজকে যে ছেলেমেয়েরা 20 টাকা দিয়ে আসা যাওয়ার জন্য 20 টাকা 40 টাকা দিয়ে করিমগঞ্জ কলেজ বা রবীন্দ্রসদন কলেজে এসে পড়তে পারছে না, তাদের কাছে এই টাকার 200, 300, 500 টাকার অনেক বেশি মূল্য রাখে, যেটা আমার কাছে নাও রাখতে পারে। কেননা যারা সরকারি স্কুলে, এই কথাটা আপনি বলেছেন, যারা সরকারি স্কুলের টিচার তাদের ছেলেমেয়েদেরকে প্রাইভেট স্কুলে পড়ান। চ্যারিটি শুড হ্যাভ টু বিগিন ফ্রম হিজ হোম। সব না ঠিক আছে। না আজকে কি হচ্ছে, আজকে গ্রামের, আমি কথাটা আপনার আমার মতো সংখ্যা খুব কম। আজকে গ্রামের একটা ছেলে একটা মেয়ে যদি আজকে এখানে আমরা আমি বলি ওইটা হয়েছে শুধু প্রাইভেট স্কুল গড়ে তোলার জন্য। আমরা এটা বলছি প্রাইভেট স্কুল কেউই গড়ে তুলে দিই। আমি যদি একটা স্টেটের একটা আরেকদিন শিক্ষা নিয়ে আলোচনা হবে, ব্যাপার আছে। একটা দেশের কথা এখন বন্ধ হয়েছে, কন্ট্রোল করা হয়েছে। সরকারি একটা রাষ্ট্রের কথা যদি আমরা বরাকের মধ্যে একটা রাষ্ট্রের কথা যদি বলি, একটা রাষ্ট্র, মাত্র একটা রাষ্ট্রের কথা যদি বলি, আচ্ছা আপনি সেই রাষ্ট্রের নাম বলতে পারবেন না, কিন্তু আমি বলে দিচ্ছি একটাও প্রাইভেট স্কুল নেই। ওইখানে রাজার মেয়ে আর প্রাইম মিনিস্টারের মেয়ে আর ছেলে ওই সরকারি স্কুলে পড়তে হবে। এটার নাম হলো এডুকেশনাল রিভলিউশন, সোসাইটির মধ্যে নিয়ে আসা, যাতে এখানে আচ্ছা হচ্ছে আপনি বরাকের প্রশ্নে আসুন, কারণ সময় বেশি দীর্ঘ হয়ে যাবে। 5 গ্রাম অচিরেই আলোচনা শুনবেন না। 5 গ্রাম অচিরেই এখানে ইন্ডাস্ট্রি হবে। এবং আমি উনি যেহেতু বাই প্রফেশন উনি অ্যাডভোকেট, তার জন্য বলছি আপনাকে ধন্যবাদ স্যার। 30 সেকেন্ড। আমরা যেটা পার্মানেন্ট বেঞ্চ যেটা হাইকোর্টের বলছি, সেটাও আমরা 5 গ্রাম চাইছি। কেন 5 গ্রাম চাইছি? তিনটা ওটা কিন্তু অবৈজ্ঞানিক হয়ে যাবে। ইন্ডাস্ট্রিয়াল এলাকায় যদি আপনি বেঞ্চ করে, না স্যার, 5 গ্রামের পেপার মিলের জায়গাতে আমরা বলছি। আচ্ছা অন্য জায়গায় 5 গ্রামে বলছি এই কারণে যে not decided by us. তিনটা ডিস্ট্রিক্টে আমরা শুরু চাইছি পার্মানেন্ট। না ওইটা গভর্নমেন্ট করবে, আমরা পলিটিক্যালি চাইছি যে তিনটা ডিস্ট্রিক্টের মাঝখানে যাতে হাইকোর্টের বেঞ্চটা হয়। আচ্ছা আপনার মুখে ফুলচন্দু পড়ুক, আপনার দলের শিলচরের নেতারা ওটা মানলেই হয়। না শিলচরের না, এটা বরাক উপত্যকার কথা আমি বলছি একটা কথা, এটা বরাক ডেভেলপমেন্টের কথা বলছি। আজকে নদী যে আমাদের বরাক নদী এবং কুশিয়ারা নদীকে জাতীয় নদী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। আচ্ছা হবে আরেকদিন নদীর বিষয়টা অন্য আরেকদিন আসবো। আমি জাস্ট একটা কথা আচ্ছা বলুন। যে বরাকের বঞ্চনা যেহেতু বলা হয়েছে, আমরা পাওয়া এবং না পাওয়াটা তো বঞ্চনা, না পাওয়া বঞ্চনা। আচ্ছা আপনি বলুন। তাহলে না শুনি, একই সঙ্গে আমি এই জাগিরোড পেপার মিল এবং 5 গ্রাম পেপার মিল বন্ধ হলো, কিন্তু জাগিরোড পেপার মিলে সরকার হাজার হাজার কোটি টাকা দিয়ে এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি করে এটা টাটা দিয়েছে। আজ না সরকার জমি দিয়েছে, এটাও জানা কথা। এটা জানেন কিনা 571 বিঘা জমি 571 টাকা সরকার আগে দিয়ে দিয়েছে। জমি কে দিল? আচ্ছা কিন্তু 4000 পেপার মিলটা ব্যাপারে কিছু হলো না। আমি একটু বলি, ওইটা আমরা না, আরে একসাথে হবে না। না 4000 ওখানে চাকরি করবে না 4000 কোটি টাকা। আচ্ছা বলুন। গভর্নমেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু টাটা। ঠিক আছে, এটা দিতেই পারে। আর 571 বিঘা জমি 571 টাকা দিয়ে দিয়েছে। কার জমি? সরকারের জমি যদি হয়
সেখানেও সরকার না না দিচ্ছে। 5 গ্রামে যখন হবে এটা প্রজেক্ট হবে তখন নিশ্চয়ই ওইটা তো সরকার টাকা future দেবে। tense এর কথা বলছি। মানে একদিনে হয়ে যাবে, না, না। কারণ আজকে একটা বাচ্চা হয়েছে, আরো তো 9 মাস না, না। 11 মাস পরে আর একটা বাচ্চা হবে। ওইটা তো হয়ে আপনি গেল। চাইছেন যে কালকে আর একটা বাচ্চা হবে। 10 বছর আরে হয়ে it is গেল। not না, possible, না, না, ভগবানও পারবে না। এত উত্তেজিত হবেন না, ওইখানে তো হলো আমাদের পাওয়া না পাওয়া হবে তো। বলছি। আমাদের এখানেও হবে। আমাদের বরাকের পাওয়া না পাওয়া নিয়ে বলছি তো আমরা। হবে। সেই ক্ষেত্রে ওই যে হবে সেটা আমরা স্বপ্ন দেখছি, না, কিন্তু স্বপ্ন- বাস্তবায়িত হচ্ছে না তো এখন পর্যন্ত। তো যেহেতু বাস্তবায়িত হচ্ছে না, না ডেভেলপমেন্ট তাহলে আমাদের না পাওয়ার একটা মধ্যেই আছে। একটা আপনি কি ব্যাপারটা মনে হ্যাঁ হ্যাঁ করেন? আচ্ছা না পাও, কিন্তু ডেভেলপমেন্ট না, আরেকটা একটা কথা, কন্টিনিউয়াস না, প্রসেস। please, আরেকটা আসামে জুরাটে একটা শিবসাগরে continuous- please, আরেকটা শিবসাগর হ্যাঁ। জুরাটে ফ্লাড চলছে আর হুম। বড়লেন্ডে খরা চলছে। বলছেন এই যে ইউনিভার্সিটি হবে ওটা তো ভালো কথা। ইউনিভার্সিটির আন্দোলনে মীর দাওয়াত ছিলেন, আমরা আমরাও সবাই ছিলাম, ছিলাম, হ্যাঁ, হ্যাঁ। পদযাত্রা করে করতে, গেছি। করতে। আমরা বলছি দক্ষিণ আসামে, আমরা কোনো স্থান বলিনি, উনি নাই, যেভাবে হ্যাঁ, দক্ষিণ বললেন আসাম আমরা। সেইভাবে। আচ্ছা, ইউনিভার্সিটি হবে ভালো কথা, কিন্তু করিমগঞ্জ কলেজ আমি একদম স্পেসিফিক্যালি বলছি, আমার সঞ্জেন্দ্রনাথ, নিবেদিতানাথ 5-6 বছর হয়ে গেল রিটায়ারমেন্টে। করিমগঞ্জ কলেজ, রামকৃষ্ণনগর কলেজ, বদরপুর কলেজ, এনসি কলেজ, সব কলেজে যে শূন্য পদ সেইটা পূরণ হচ্ছে না। এই দুইটার মধ্যে কতটুকু অন্তর? একদিকে 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ পর্যন্ত বেতন পাচ্ছে, আর আরেকদিকে কনসলিডেটেড পেতে ওরা অ্যাপয়েন্টমেন্ট দিত, ওইটাও সরকার বন্ধ করে দিয়েছে। ছাত্ররা যাবে কোথায়? ওরা কোন কলেজে কত ঠিক ক্লাস হচ্ছে? এই যে কলেজের ফান্ড থেকে 5,000 টাকা কনসলিডেটেড পে দিয়ে তারা একটা অ্যাপয়েন্টমেন্ট দিত, আসাম সরকার নির্দেশিকা দিয়ে সেটাও বন্ধ করে দিয়েছে। এখন ইউনিভার্সিটি হবে খুবই আনন্দ। এখন আর কনসলিডেটেড পেতে না, না, শিক্ষক না, নাই। না না না, আপনি ভুল বলছেন। এই সেদিন ইন্টারভিউ হয়েছে করিমগঞ্জ কলেজে 6 জনকে নেওয়া হচ্ছে। আরে কিসেতে কনসলিডেটেড পেতেন? না 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 না, Permanent. পার্মানেন্ট পোস্ট, পার্মানেন্ট পোস্ট। পার্মানেন্ট না, আমার কনসলিডেট। না না, আমি ফিলোসফিতে, আপনি গিয়ে দেখেন না, ফিলোসফিতে আমারই একদম আত্মীয়র মধ্যে একটা মেয়ে আচ্ছা আচ্ছা ইন্টারভিউ পাস করেছে, ও অগাস্টের 1 তারিখ থেকে জয়েন করে। স্ট্যাটিস্টিক কি বলে? ইট ইজ নট আচ্ছা এই ব্যাপারটা শুনুন আমি আচ্ছা, বলি। ওনার না না এটা permanent। আমি বলি হ্যাঁ। কারণ তিনি Permanent না, permanent। গভর্নিং বডির প্রেসিডেন্ট ছিলেন করিমগঞ্জ কলেজে, আমার জ্যোতির্ময় বাবু কত post পরিষদ। পেলেন? তিনি বলবেন। একটা সবচেয়ে বড় কথা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই ব্যাপারটা তিনি বলুন, যেহেতু বিতর্কিত বিষয় এসেছে না, বা না, আমিও অভিজ্ঞ নই না, বলুন। এই ব্যাপারে, আমি জানিও না। একটা কথা হচ্ছে শুধু করিমগঞ্জ কলেজ কথা না। হ্যাঁ হ্যাঁ আজকে আপনার কতগুলো কালি পোস্ট আছে, ইনক্লুডিং আপনার ইউনিভার্সিটি। শিক্ষক নেই। ওটা জানাই, তথ্যটা আমার কাছে নেই। অনেক আপনার হাজার 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 পোস্ট হাজার। ভ্যাকেন্ট, হাজার হাজার পোস্ট পোস্ট ভ্যাকেন্ট। একটা শিক্ষকে আপনার আমাদের বরাক উপত্যকায় একটা স্কুল চালাচ্ছে, এমনও আছে। আছে, এটাও আছে। এই নতুন টেটে অ্যাপয়েন্টমেন্ট না হলে হ্যাঁ হ্যাঁ, একটা হবে, তারপরে আপনার- এখন একটা লট হবে। 2012 সালে পোস্ট খালি হয়েছে বাংলার পোস্ট, তারা একটা না, আর 26-এ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে ওই পোস্টে। ভাবেন তো একটা সরকারি স্কুল 16,000 এমপ্লয়মেন্টের প্রশ্ন আসছে স্কুলের সঙ্গে। 16,000 স্কুল এলপি প্রাইমারি, প্রাইমারি, আপার প্রাইমারি, লোয়ার প্রাইমারি। 16,000 আপার প্রাইমারি ইনক্লুডিং। ওটা হয়েছে ছাত্র সংখ্যা নেই, এরকম জানি তো, ছাত্র সংখ্যা কেন যাবে না? এমালগেটেড হয়েছে। না, যদি ইফ ইউ কনসিডার দ্যাট ইন্ডিয়া ইজ এ মানে ডেভেলপড দায়িত্ব না, না দায় এবং দায়িত্ব আমাদেরও আছে, আমরা অভিভাবকরাও ব্যর্থ, না নাই সামাজিক নেতৃত্ব ব্যর্থ। আরে ওটা না, শুধু না, কারো, ছাত্র না থাকার আরেকটা আমি কারণ যা আছে। বুঝি যে শুধু আগে যখন একটা কারোর গাড়ে হিন্দু- দায়টা বলে হবে না। হিন্দু পরিবারে মা বাবার 4-5-10 ভাই বোন হতো, এখন একটা হয়। 10 বছর না, ওইটা বলতে এটা স্ট্যাটিস্টিক্স বলে না, স্ট্যাটিস্টিক্স ডাজ নট আপনি গিয়ে দেখেন না, না 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 গ্রামে গিয়ে দেখেন। দিস ডাটা। আমি তো বলছি, আমি তো সুপ্রাকান্তির ছেলে, তো আমি তো বলছি ওখানে না না জন্মহার হিন্দু মানুষের মধ্যে অনেক কম, ওটা অস্বীকার করার কোনো উপায় আছে না। আর এটা আলোচনায় এলো লাভ নেই। আপনি বললে তো হবে না। না মানচিত্রে হিমালয়কে কেউ ছোট বল করে যদি আঁকে, মানচিত্রের কিছু যায় আসে না, হিমালয়ের কিছু যায় আসে না। শুনুন, ওটা আমাদের আলোচনার বিষয়, ইস, ওটা আমার আলোচনার বিষয় না, আমি তথ্য নিয়ে আসতে পারবো না। না বললে তো হবে না তো, কত না না কত স্ট্যাটিস্টিক্স এর কত ধরনের কত তথ্য আছে, হয়তো এবং আজকে না না আমার আজকে আলোচনার বিষয়বস্তু ওটা না। আমি বলছিও না, হ্যাঁ। উনি বলাতে বলছি, হ্যাঁ হ্যাঁ আমি কেন বলবো? এটা তো আলোচনার বিষয় না। আচ্ছা। বলেন। এখন আপনি আপনি আপনি- আমি কনক্লুশনে যাব, শেষে যাব, এবং আপনি শেষ বক্তা আচ্ছা ঠিক আছে, এখানে। এবার আমি হ্যাঁ। রিপ্লাই দিচ্ছি। রিপ্লাই নয়, ওটা আলোচনা, জাস্ট আলোচনা এই মানে রিপ্লাই মানে দেওয়ার প্রশ্ন উত্তরের কিছু নেই। মানে আই ট্রাই টু মানে ব্রিং দ্য রিয়েল ফ্যাক্টস বিফোর মাই দর্শক। এইটি কথা। হ্যাঁ। এই যে আপনার বলছেন এমপ্লয়মেন্ট, ইউনিভার্সিটি দিলে আনএমপ্লয়েড প্রবলেম সলভ।
এটা আর বেকারত্ব এই তো সমাধান হবে। 16,000 স্কুল যেটা নাই, আপনার কেন টিচারও নাই, কেন আপনার না, না। বহু টিচার তাহলে কি না, টিচারদেরকে কি ছাত্র- চাকরি থেকে ছাঁটাই করে না, দেওয়া শুনুন, হয়েছে? ছাত্র না থাকলে তো টিচাররা তো আছে। কিভাবে? ভ্যাকেন্ট স্পেস কথা বলতেছি। আচ্ছা, যেগুলি আচ্ছা, ভ্যাকেন্ট আচ্ছা, ওগুলি yes. পূর্ণ হওয়া দরকার। ইয়েস ইয়েস। খালি পদে শিক্ষক নিয়োগ হওয়া উচিত। Yes. এখন আমি একটা কথা আপনার ফর আচ্ছা, বলুন, না, না, ওনাকে তো- একটা স্কুলে যেখানে স্টুডেন্টস আছে মাত্র 400, এখানে টিচার 7 জন আছে। এটা হলো ম্যানেজমেন্টের একটা প্রবলেম। এগুলি খুব আচ্ছা, না, এই যেখানে- বিষয়টা আজকের আলোচনার বিষয়টা ওটা না। আমি আসছি। আচ্ছা, আমরা শেষে তারপরে যাচ্ছি, আপনার পরে বেশি দীর্ঘ হলে মানুষ শুনবে না তো, না, না। আলোচনাটা শুনবে না, মার মনে খাবে। করে ইউনিভার্সিটি দিল কাজ হবে না। হ্যাঁ, হ্যাঁ, কত হইলে আপনার বেসিক স্ট্রাকচার অফ দি এডুকেশন, এডুকেশন। হ্যাঁ। এইটাতে ঠিক রাখতে হবে। প্রাইমারি এডুকেশন হ্যাঁ। আজকে আপনার ডিসইন্টারেস্টেড কেন মানুষ, আপনার পরে পড়ছে না কেন? আচ্ছা, আচ্ছা, এদিকে শিক্ষার ব্যাপারটা সংকটে আপনি ওই আমরা আপনার দৃষ্টিভঙ্গিতে যে বরাকে আপনি প্রবীণ মানুষ হিসাবে যে বরাকে কি সবই ব্যর্থ এই নতুন সরকার আসার পরে, যে কোনো কাজ হয়নি, না, 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 কোনো উন্নয়ন হয়নি, that is not my এই concept. ব্যাপারটা কি আপনি বলতে চাইছেন? না আমাদের কিছু পাওয়ার আছে, কিছু পেয়েছি, বা কিছু পাওয়ার আশা আছে, এই সম্পর্কে আপনার মতামত? Yes, yes, no doubt আপনার দেওয়া হয়েছে, কিন্তু আপনার যেটা আশানুরূপ যেটা, হ্যাঁ। আজকে আমি বলি সবচেয়ে বড় দুঃখের ব্যাপার, হ্যাঁ। আজকে মাননীয় প্রধানমন্ত্রী হুম। যার কমিটমেন্ট আপনার টুয়াইস ইন ইলেকশন প্রপাগান্ডা, ইলেকশন পাবলিসিটি, হুম। এই যে আপনার কাঁচার সুগার মিলটা হবে, না, পেপার মিল হবে পেপার মিল এবার, যে হবে দেরি হলো, বা মন্দের বার মানে দেরি হলো না, হবে না, ইন্ডাস্ট্রি। ওই ইন্ডাস্ট্রি হবে ওখানে। না, 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 এবং প্রথম প্রস্তাব ছিল যে ইথানল কারখানা হওয়ার কথা, না, না, যে এখানে একটা প্রজেক্ট হবে না, না, ইথানল। না, আমি বলছি যে বর্তমান এক্সিস্টিং ডেভেলপমেন্ট সম্পর্কে তো আমরা আলোচনা, হ্যাঁ, হ্যাঁ, future এ হ্যাঁ। কি হবে না হবে, আই ক্যানট হয়তো ভালো কথা, আই এপ্রিশিয়েট সাচ টাইপ অফ মাইন্ড আই হ্যাভ গট। এবং খুব কম সময়ের মধ্যে আপনি শেষ করুন, এখন কথা হচ্ছে আপনার যে এই যে আপনার আমরা উপসংহারে যেতে হবে তো, দেখেন, শেষ এটা করতে হবে। আউট অফ, আমি ভাবছিলাম যে এই ডিসকাশনটা করা ঠিক হবে না, কারণ আপনার এই যে ক্যাশ পেমেন্ট, ক্যাশ পেমেন্টের কথা, আচ্ছা, এই জিনিসটা আলোচনা হয়েছে, উভয়ে করেছেন, আচ্ছা, ঠিক আপনি শুধু শেষের যান, কারণ বেশি দীর্ঘ হয়ে যাচ্ছে তো, 1 ঘন্টার উপরে চলছে, দীর্ঘায়িত একটা পরিবর্তনের আশা করে সর্বক্ষেত্রে তার একটা পরিবর্তন হবে। হ্যাঁ। আজকে আপনার বরাক নবমী লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে, কোটি কোটি। কোটি, ব্রহ্মপুত্র নমামি, আজকে কিছু হয়নি। বরাকের কি হলো? না, আপনি না, আচ্ছা, না, দ্যাট ওয়াজ দি কমিটমেন্ট অফ দি গভর্নমেন্ট। ঠিক আছে, কারণ এইটা আপনার আমাদের কমার্শিয়াল ডেভেলপমেন্ট হয়, হুম। কমিউনিকেশন সিস্টেম ডেভেলপমেন্ট হয়, দ্যাট ইজ ওয়ান অফ দি ফ্যাক্টর ফর ডেভেলপমেন্ট অফ বরাক ভ্যালি। Communication. না, না, তো আপনি বলুন শেষে একদম শেষ কথাটা, যে বরাকের উন্নয়ন আপনার দৃষ্টিতে কোন পর্যায়ে এগুলো বরাকের উন্নয়ন সম্ভব, এবং 2 মিনিটের মধ্যে বলুন, এরপরেই আমাদের উপসংহার। মানে আসলে মানে কিভাবে হ্যাঁ। এগুলো বরাকের উন্নয়ন হতে পারে? ফার্স্ট হলো আপনার তার বরাকের আপনার কমিউনিকেশন ডিফিকাল্টি এখন স্টিল আছে আপনার। আজকে ভাগ্যবলাই এই বছরে হয়তো রাস্তা কিছু বন্ধ হয়, হ্যাঁ, লাস্ট ইয়ার 7-8 ঘন্টা পর্যন্ত আপনার রাস্তা ব্লক রাস্তা ব্লক, বিকল্প রাস্তা, 6 ঘন্টায় গুয়াহাটি যাওয়ার রাস্তা, যে কাজটা শুরু হবে আছে না, হবে না। পাঁচগ্রামে হবে না, টাকা স্যাংশন হয়েছে, এভাবে হবে না তো। শুনুন, ওই যে তুমি যে বলছেন জাদুর কাঠি দিয়ে তো কিছু হবে না, 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 না। ওটা টেন্ডার কল হয়েছে। যেমন শুনুন, ওই যে আমার মেইন রুট যেটা তারপরে- আজকে যে রাস্তাটা, ওটা অক্টোবর না এলে তো কাজ শুরু হতে পারবে না তো, না 53 কোটি 54 কোটি টাকার কাজ, ঠিক আছে, শুনেন আমি বলছি, বললেই তো হবে না। না, না শুনেন আমি বলছি, একটা দীর্ঘদিনের একটা ফেইলিওর, হ্যাঁ। ওটাকে নিয়ে আসতে তো তার টাইম সিস্টেমে আসতে হবে তো। না, না, শুনে একটা টাউন শিলচর, একটা টাউন হাইলি পপুলেটেড, সেকেন্ড টাউন অফ আসাম। আপনি বলছেন যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নটা ত্বরান্বিত হওয়া প্রয়োজন, ত্বরান্বিত তো ডডক আমরা চাই, হ্যাঁ, আমি ত্বরান্বিত বললাম হবে তো। যে যা আর হয়েছে- দ্বিতীয়ত স্থানীয়ভাবে, হ্যাঁ, মানে কিন্তু আপনি যা হবে, হ্যাঁ, আচ্ছা, This is not আগে a যা matter to খুব দ্রুত discuss. যাতে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হয়, হ্যাঁ। আর তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নিযুক্তি যাতে স্থানীয়ভাবে বরাবর হয়, হয়। সেজন্য আসাম সরকার হ্যাঁ। একটা আইন এই বিধানসভায় পাস করা হোক, কারণ হয়েছে, ওটাই তো আপনার বক্তব্য। এই যে যে- টাকাটা বরাদ্দ হয়েছে হ্যাঁ। সেটার যাতে সঠিক সঠিক বাস্তবায়ন বাস্তবায়নটা হয়, হয়। সেই বাস্তবায়ন নিয়ে আমাদের যথেষ্ট প্রশ্ন আছে, শুধু আমাদের না, সাধারণ সমস্ত সাধারণ মানুষের আছে। জনতারও প্রশ্ন আছে। আছে। এটার ক্ষেত্রে আজকের লাস্ট একটা কথা যদি হয় আমরা অ্যাপ্রিশিয়েট করব, হ্যাঁ। কিন্তু এখন তো অ্যাপ্রিশিয়েট যে না, যদি হয় ভালো কথা। ভালো কথা হয়। আমাদের এখানে অজয় তান্তাজি এসেছিলেন, হ্যাঁ। প্রতিমন্ত্রী, আমাদের সড়ক পরিবহনের মানে গাডকারিজির পরের যিনি মন্ত্রী, অজয় তান্তাজি প্রায় 1 মাস আমাদের বরাক উপত্যকায় থেকে গেছেন।
এটা ভালো কথা। মাত্র 1,86,000 কোটি টাকা সেন্ট্রাল বাজেটে ভারতবর্ষের জন্য রাস্তার জন্য বরাদ্দ করা হয়। আপনি শুনলে আশ্চর্য আচ্ছা। হবেন, ইনক্লুডিং বড়া। খুব ভালো। আচ্ছা, শুধু নর্থ ইস্টের জন্য 1 লক্ষ কোটি টাকা ঠিক আছে, স্যাংশন হয়েছে। সুন্দর হোক, আসামের তো উন্নতি হবেই, আমার বরাক উপত্যকারও সার্বিক উন্নয়ন হোক, যোগাযোগ ব্যবস্থা সেটা তো উন্নয়ন হোক। আচ্ছা, এখন আমার শেষে যাচ্ছি আমি, যে একটা প্রশ্ন আলোচনা হয় যে বরিষ্ঠ অভিজ্ঞ মানুষেরা তাদের মতামত তুলে ধরেছেন। আমার দৃষ্টিতে আমি আমার এই 6-8 মাস আগেও গুয়াহাটিতে আমার সরকারি অফিসের কাজ ছিল, তাতে আমি বদরপুর 12টার সময় ট্রেনে উঠেছি, পরদিন 7টায় গিয়ে পৌঁছেছি। সেদিন কাজ করে সেদিন রাতেই আবার গুয়াহাটি ট্রেনে উঠে পরদিন ফিরে আসতে পেরেছি। ওটা আগে ছিল না। ওটা আমাদের ডেভেলপমেন্ট, আমাদের না পাওনাও আছে কিন্তু পাওয়াও আছে। সুতরাং আমরা চাই ব্রহ্মপুত্র, বরাক, চরাঞ্চল, বোরল্যান্ড, মিনি ভারতবর্ষ, আসাম মিনি ভারতবর্ষ, বিভিন্ন জাতিগোষ্ঠীর বাস, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন বিশ্বাসের মানুষ, আমরা সবাই একাত্মভূত হয়ে একাত্মীকরণ হোক এবং রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে আমাদের বরাক উপত্যকার উন্নয়নে যাতে আমরা সব ঝাঁপিয়ে পড়তে পারি। আপনারা যারা জনগণ এই বরাক উপত্যকা, আপনারাও সেই অনুযায়ী চাপ সৃষ্টি করুন রাজনৈতিক দলগুলোর উপর। এই কথাগুলো বলে আজকের আলোচনা। মির্জাকে নমস্কার, স্কাই 18 বাংলাকে অনেক অনেক অশেষ ধন্যবাদ। নমস্কার।